এই সময়টাতে তোমাকে দেখলে আমার মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য এসে আমার সামনে দাঁড়িয়েছে। ঢং সব সময় এত বাড়িয়ে বলো কেন? সত্যি বলছি নীলা, তোমার চোখের ওই কাজল কালো গভীরতা আর ঠোঁটের কোণের ওই মিষ্টি হাসি আমার সব ক্লান্তি দূর করে দেয়। তুমিও তো কম যাও না। তোমার ওই শান্ত চোখের দিকে তাকালে মনে হয় যেন এক গভীর সমুদ্র, যেখানে আমি ডুব দিতেও রাজি। তাহলে চলো না, দুজনেই হারিয়ে যাই সেই গভীরে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। সব সময় এত রোমান্টিক কথা বলো তুমি, মাঝে মাঝে ভয় লাগে। এত ভালোবাসলে যদি হারিয়ে যাও। আমি কোথাও যাচ্ছি না, তুমি আমার পাশে থাকলে পৃথিবীর কোনো ঝড়ঝাপটা আমাকে টলাতে পারবে না। ভালোবাসি তোমায় অভ্র, অনেক ভালোবাসি। কখনো তোমাকে ছেড়ে যাব না। আমিও বাসি নীলা, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে তুমি জড়িয়ে আছো। এটা বলেই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ যাদের কথা শুনছিলেন তারা হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক নায়িকা। চলুন তাদের পরিচয়টা জেনে আসি। অভ্র চৌধুরী একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সুদর্শন, শান্ত এবং কিছুটা চাপা স্বভাবের মানুষ। অফিসের কাজের বাইরে তার জগৎ মূলত তার স্ত্রী নীলাকে কেন্দ্র করে আবর্তিত হয়। নীলা সরকার একজন প্রাণবন্ত এবং স্পষ্টবাদী ফ্যাশন ডিজাইনার, সুন্দরী, বুদ্ধিমতী এবং একই সাথে কিছুটা জেদি। তাদের ভালোবাসার বিয়ে 5 বছর আগে হয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখ দুঃখে মেশানো, তবে নীলার সামান্য রাগ এবং অভিমান প্রায়শই তাদের মিষ্টির সম্পর্কে ছোটোখাটো ঝড়ের সৃষ্টি করে। রাতের খাবার টেবিলে অভ্র ও নীলা খাচ্ছে। নীরবতা ভেঙে নীলা কথা শুরু করে। আজ অফিসে মিথিলা বলছিল ওর নতুন শাড়ির ডিজাইনটা নাকি খুব সুন্দর। তুমি দেখেছো? আসলে আমার তেমন খেয়াল ছিল না, কাজের চাপে ছিলাম তো। সব সময় একই কথা, অন্য কিছু খেয়াল না রাখলে কি হয়? আরে বাবা, কি হয়েছে? একটা শাড়ি দেখিনি তাতে এত রাগ করছো কেন? রাগ করব না তো কি করব? তোমার কি মনে হয় শুধু তোমার কাজ আছে? আমার কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? এ কি বলছো তুমি? তোমার গুরুত্ব নেই মানে? তুমি তো আমার সবটা। তাহলে একটু মন দিয়ে অন্য কিছুও দেখো, শুধু নিচের জগৎ নিয়ে থেকো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, কাল মিথিলার শাড়ি ভালো করে দেখব। এবার তো শান্ত হও। আর দেখতে হবে না, এখন আর আমার ইচ্ছে নেই। মুখ ঘুরিয়ে, আসলে নীলার স্বভাবটা এমন, ও অল্পতেই রেগে যায়। সকালবেলা নীলা বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, মুখ গোমড়া তার। নীলা এখনও কালকের বিষয়টা নিয়ে রাগ। রাতে অভ্র অনেক চেষ্টা করেছে তার কাছে যেতে, রাগ ভাঙ্গাতে, কিন্তু নীলা অভ্রকে তার কাছেও আসতে দেয়নি, এমনকি অভ্রের সাথে কোনো কথাও বলেনি। চা খাওয়ার সময় অভ্র নীলাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, এই যে আমার রাগী বউ, এখনো রাগ করে আছো? ছাড়ো আমাকে। ছাড়বো মানে? কাল কি বলেছিলে মনে আছে? আমার গভীর সমুদ্রের ডুব দেবে বলেছিলে, আর এখন একটু ঢেউে ভয় পাচ্ছ? নীলা তখন তার হাসি আটকে রাখতে পারে না। নীলা হেসে ফেলে। নীলাকে হাসতে দেখে অভ্র নীলার গালে একটা চুমু দেয়। তুমি না পারো সব সময় কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলো। ভালোবাসি যে তাই, রাগ করে থেকো না প্লিজ। কালকের জন্য সরি, আসলে সত্যি কাজের চাপ ছিল, তাই অন্য কিছু খেয়াল করিনি। তখন নীলা অভ্রর বুকে মাথা রেখে বলে, তুমি অন্যমনস্ক থাকলেই আমার খারাপ লাগে, মনে হয় যেন তুমি আগের মতো আমাকে ভালোবাসো না। অভ্র নীলাকে জড়িয়ে ধরে নীলার চুলে বিলি কেটে বলে, এমন বোকা বোকা কথা কেন ভাবো? আমার ভালোবাসা কখনো কমবে না, বরং দিন দিন বাড়বে। অভ্র নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজকে অফিস থেকে ফিরে তোমার জন্য নতুন একটা শাড়ি কিনে আনবো। তখন নীলা অভ্রর বুক থেকে মাথা তুলে বলে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো একটু হাসো, তোমার হাসিতেই তো আমার সকাল হয়। উম্মুয়া, তুমি অনেক ভালো। বিকালবেলা অভ্র অফিস থেকে ফিরে এসেছে, হাতে একটা শপিং ব্যাগ। নীলা তখন সোফায় বসে ফোন স্ক্রল করছে। অভ্র সামনে এসে দাঁড়িয়ে ব্যাগটা সামনে ধরে। দেখো তোমার জন্য কি এনেছি, কি এটা? খুলে দেখবে তো? নীলা ব্যাগ খুলে দেখে তার পছন্দের শাড়ি, কিন্তু নীলা অভ্রকে বলে না যে এটা তার পছন্দের শাড়ি। আহা, এটা তো দারুণ, কিন্তু তুমি এটা কিনলে কেন? তুমি তো কাল রাগ করেছিলে, তাই ভাবলাম একটা সুন্দর শাড়ি দিলে খুশি হবে আমার রাগী বউ।
কিন্তু এটা তো আমার পছন্দের রং না। আরে আমি তো তোমার জন্যই কিনেছি, ভালো করে দেখো না। নীলা কিছুক্ষণ শাড়িটা ভালো করে দেখলো, তারপর বলল, হুম, এটা আমার স্টাইলের না। তুমি কেন এমন একটা নিলে? অভ্রের মনটা তখন একটু খারাপ হয়ে যায়। তারপর মাথা চুলকে বলে, ইস, এত কষ্ট করে এনেছি আর তুমি না না করছো। আচ্ছা, একবার পরেই দেখি কেমন লাগে। নীলা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। অভ্র তাকে মুগ্ধ হয়ে দেখে। এখন বলো, কে বেশি সুন্দর, তুমি নাকি এই শাড়ি? অবশ্যই আমি। হ্যাঁ সেটাই তো, তুমি যে কোনো কিছু পরলেই সুন্দর লাগবে। অভ্র নীলার কপালে একটা ছোট্ট চুমু খায়। তাদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া আর ভালোবাসার গল্প চলতেই থাকে। একদিন সকালবেলা নীলা ব্যস্তভাবে রান্নাঘরে কাজ করছিল। অভ্র তখন ঘুমাচ্ছিল। হঠাৎ কলিং বেলের শব্দে নীলা দরজা খুলে চমকে ওঠে। আপনি? একজন তরুণী দাঁড়িয়ে আছে দরজার সামনে, স্মার্ট আর স্টাইলিশ। তার চোখে একটা অদ্ভুত ঝলক। আমি সিগধা, অভ্রের কলেজের বন্ধু। ও কি বাড়িতে আছে? নীলা একটু অবাক হয়ে গেল। অভ্র তাকে কখনো এই মেয়ের কথা বলেনি। ও এখনো ঘুমাচ্ছে। ও, আমি বসতে পারি? ও জাগলে বলবেন আমি এসেছিলাম। নীলা একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু কিছু না বলে স্নিগ্ধাকে বসতে দিল। কিছুক্ষণ পর অভ্র ঘুম থেকে উঠে আসে। স্নিগ্ধাকে দেখে প্রথমে একটু অবাক হয়, তারপর হাসে। আরে স্নিগ্ধা, এত বছর পর কেমন আছো? ভালো, ভাবলাম দেখা করে যাই। তোমার নতুন জীবন কেমন চলছে? নীলা তখন অভ্রের দিকে তাকায়। অভ্র স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু নীলার মনে হালকা খটকা লাগছে। কে এই স্নিগ্ধা? আর হঠাৎ এত বছর পর কেন এসেছে? নীলা চুপচাপ সব দেখছে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্নিগ্ধার আগমনে নীলার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। অভ্র খুব স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু নীলার মনে অজানাই অস্বস্তি কাজ করছে। নীলা চুপচাপ অভ্র আর স্নিগ্ধার কথোপকথন শুনছিল। তোমার সাথে দেখা হওয়াটা দারুণ লাগছে অভ্র। মনে আছে কলেজে আমাদের গ্রুপটা কি মজা করতো? হ্যাঁ মনে আছে, কত বছর পর দেখা। তুমি এখন কি করছো? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। সম্প্রতি ঢাকায় বদলি হয়ে এসেছি। ভাবলাম পুরনো বন্ধুদের সঙ্গে একটু দেখা করি। নীলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল। পুরনো বন্ধুদের মানে আর কে কে আছে? স্নিগ্ধা একটু হেসে বলল। বেশিরভাগই এখন ব্যস্ত জীবনে ঢুকে গেছে, কারো কারো সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু অভ্রের কথা ভুলতে পারিনি। এই কথাই নীলার ভুরু একটু কুঁচকে গেল। বাহ, মনে রাখার মতো কি এমন করেছিল ও? সে ঠান্ডা স্বরে বলল। স্নিগ্ধা একটু হাসলো, আর অভ্র একটু অস্বস্তিতে পড়ে গেল। আরে নীলা, ও কলেজ লাইফের বন্ধু, আর তখন তো সবাই কাছেরই ছিল। নীলা কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস পেল। কিছুক্ষণ পর স্নিগ্ধা উঠে দাঁড়ালো। ঠিক আছে, এখন উঠতে হবে। অভ্র, তোমার নাম্বার নিলাম, পরে কথা হবে। হ্যাঁ অবশ্যই, দেখা হবে। স্নিগ্ধা চলে যাওয়ার পর অভ্র নীলার দিকে তাকিয়ে দেখলো, তার মুখটা গম্ভীর। কি হলো? তুমি আমাকে কখনো বলনি তোমার এমন একজন ক্লোজ বন্ধু ছিল। আরে কলেজের বন্ধু ছিল, সবাই তো গুরুত্বপূর্ণ না? কিন্তু ওর কথা শুনে তো মনে হলো তুমি ওর জন্য স্পেশাল ছিলে। অভ্র একটু হেসে নীলার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলো। তুমি না অযথাই ভাবো আমি তো তোমাকেই ভালোবাসি, এটা বুঝতে এত সময় লাগবে? নীলা কিছু বলল না, শুধু অভ্রর হাতটা সরিয়ে দিল। কিন্তু তার মনে সন্দেহের বীজ ইতিমধ্যেই অঙ্কুরিত হয়ে গেছে। এই যে রাগী বউ, বলবে তো কি হয়েছে? কিছু না। তুমি কিছু না বললেই বুঝতে হবে কিছু একটা হয়েছে। নীলা এবার ধীর গতিতে অভ্রের দিকে তাকালো। তোমার আর স্নিগ্ধার মাঝে কিছু ছিল? অভ্র একটু অবাক হলো, তারপর হেসে উঠল। এই জন্য এতক্ষণ ধরে মুখ ফুলিয়ে আছো? আমি সিরিয়াস অভ্র, উত্তর দাও। অভ্র এবার নীলার দিকে গভীরভাবে তাকালো, বুঝলো ব্যাপারটা ঠাট্টার পর্যায়ে নেই। না, কিছু ছিল না, আমরা ভালো বন্ধু ছিলাম, ব্যাস। সত্যি? আচ্ছা শোনো, কলেজে থাকতে স্নিগ্ধা আমাকে পছন্দ করত,
কিন্তু আমি কখনো তেমনভাবে ভাবিনি, আমি জানতাম না পর্যন্ত। পরে বন্ধুরা বলেছিল, আমি তখনই ওকে বুঝিয়ে বলেছিলাম আমি ওর জন্য ফিল করি না। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে ও কেন বলল তোমার কথা ভুলতে পারিনি? জানি না, হয়তো পুরনো স্মৃতির কথা বলছিল, কিন্তু আমি এখন কেবল তোমাকেই ভালোবাসি। এটা বুঝতে কি তোমার সন্দেহ হয়? নীলা অভ্রের চোখের দিকে তাকালো। অভ্রের চোখে কোনো দোটানা নেই, শুধু ভালোবাসা। তবু কোথাও একটা খচখচে অনুভূতি রয়ে গেল। রাতে নীলা শুয়ে আছে, অভ্র পাশে ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীলার মাথায় ঘুরছে স্নিগ্ধার হাসি, ওর কথা, ওর চোখের চাউনি। হঠাৎ অভ্রের ফোনটা ভাইব্রেট করলো। নীলা একটু ঘাড় ঘুরিয়ে ফোনের স্ক্রিন দেখলো। ঘুমিয়ে গেছো? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রাত গভীর, কিন্তু নীলার চোখে ঘুম নেই। অভ্রর ফোনে স্নিগ্ধার মেসেজ দেখে তার মন আরও অশান্ত হয়ে উঠল। নীলা মনে মনে বলছে, কি জরুরি কথা থাকতে পারে ওর? এত রাতে মেসেজ দেওয়ার কি দরকার? নীলা ধীরে ধীরে ফোনটা হাতে নিল। অভ্র গভীর ঘুমে আছে, তাই বুঝতে পারল না। কৌতূহল দমাতে না পেরে মেসেজ খুলে ফেল। তোমার সাথে কিছু জরুরি কথা আছে, পারলে একটু কথা বলো প্লিজ। নীলার মন ধক করে উঠল। সে কি অভ্রর জায়গা হলে এত রাতে কাউকে এমন বার্তা দিত? এমন সময় ফোনে আবার একটা নোটিফিকেশন এলো। এবার কল করেছে স্নিগ্ধা। নীলা চমকে গিয়ে তাদের ফোন সাইলেন্ট করে দিল। অভ্র একটু নড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। এখন কি করব? ফোনটা ধরে কথা শুনবো নাকি জাগিয়ে তুলবো অভ্রকে? একটু দ্বিধার পর নীলার ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বারান্দায় গিয়ে গভীর নিঃশ্বাস নিল, তারপর কলটা রিসিভ করলো। হ্যালো? ও পাশ থেকে কিছুক্ষণ চুপচাপ থাকার পর স্নিগ্ধা বলল, অভ্র? না, আমি নীলা, অভ্র ঘুমাচ্ছে। এত রাতে তুমি ওকে ফোন করেছো কেন? স্নিগ্ধা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীর স্বরে বলল, ও নীলা, আশা করিনি তুমি ধরবে। তাহলে এখন বলতে পারো কি দরকার ছিল? আসলে আমি চাই না তুমি আমাকে ভুল বোঝো। ভুল বুঝবো? তুমি কি বলতে চাইছো? স্নিগ্ধা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সত্যি অভ্রকে একটা জরুরি ব্যাপারে বলতে চেয়েছিলাম, আমাদের কলেজ লাইফের একটা পুরনো ঘটনা নিয়ে, যেটা অভ্র জানে না। এটা জানানো খুব দরকার, কিন্তু ও যেন ভুল না বোঝে, তাই আগে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম। কি ঘটনা? এটা ফোনে বলা ঠিক হবে না, আমাদের একবার দেখা করা দরকার। নীলা পুরোপুরি হতভম্ব হয়ে গেল। স্নিগ্ধা তাকে দেখা করতে বলছে, এর মানে কি? তুমি চাও আমি তোমার সাথে দেখা করি? হ্যাঁ প্লিজ, এটা তোমার আর অভ্র দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, কাল সন্ধ্যায় কোথায় দেখা করব বলো। পরের দিন সন্ধ্যা। নীলা একটা ক্যাফের কোণার টেবিলে বসে আছে। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছে। স্নিগ্ধা কেন দেখা করতে চাইলো? ও কেমন বলবে যা অভ্রেরও জানা নেই? কিছুক্ষণ পর স্নিগ্ধা ক্যাফেতে ঢুকলো। স্টাইলিশ ড্রেস, হালকা মেকআপ, চুল খোলা। ওকে দেখে বোঝাই যাচ্ছিল আত্মবিশ্বাসী একজন নারী। স্নিগ্ধা নীলার সামনে বসতেই ওয়েটার এসে কফির অর্ডার নিয়ে গেল। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা। প্রথমে স্নিগ্ধাই মুখ হলো। তুমি নিশ্চয়ই ভাবছো হুট করে তোমাকে দেখা করতে বললাম কেন, তাই না? হ্যাঁ, কারণটা জানার ইচ্ছে তো হচ্ছেই। স্নিগ্ধা একটু হাসলো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, জানো, অভ্র আর আমি একসময় সত্যিই খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমার কাছে ও শুধু বন্ধু ছিল না, আমি ওকে ভালোবাসতাম। নীলার ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল, কিন্তু মুখে সে কিছু বলল না। কলেজে থাকতে আমি একদিন অভ্রকে আমার অনুভূতির কথা বলেছিলাম। ও সরাসরি না করে দেয়নি, কিন্তু বলেছিল ও এখনো সম্পর্ক নিয়ে কিছু ভাবেনি। আমি অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম একদিন না একদিন আমায় বুঝবে। নীলা ঠান্ডা স্বরে বলল। কিন্তু সেটা তো হয়নি, তাই না? স্নিগ্ধা একটু করুণ হেসে বলল, না, হয়নি। অভ্র আমাকে কখনো সেভাবে দেখেনি। ওর পরিবার থেকে বিয়ের চাপ আসার পর আমি চেয়েছিলাম ও আমার কথা ভাবুক, কিন্তু তারপর হঠাৎ ও তোমাকে বিয়ে করে নিল। নীলার মনের মধ্যে সন্দেহের আরো দানা বাঁধল। তুমি কি বলতে চাইছো? অভ্রর বিয়েতে সে নিজে রাজি ছিল না? স্নিগ্ধা একটু থেমে বলল,
আমি বলছি না যে ও জোর করে বিয়ে করেছে, কিন্তু ওকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। নীলার কপালে ভাঁজ পড়ল। তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। স্নিগ্ধা এবার একদম গম্ভীর হয়ে গেল। তোমরা কি জানো, তোমার আর অভ্রর বিয়ের কয়েকদিন আগেই ওর জন্য আমার পরিবার থেকে প্রস্তাব এসেছিল। ওর মা আমার পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন, তাই আমাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করেই একদিন ওর মা জানালেন অভ্র নাকি কাউকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। স্নিগ্ধা মাথা ঝাঁকালো। হ্যাঁ, এবং সেদিন অভ্র আমাকে বলল ওর পরিবার থেকে চাপে পড়েই সে তোমাকে বিয়ের কথা বলেছে। নীলার শরীর কেমন জানি শীতল হয়ে গেল। এটা সত্যি? স্নিগ্ধা একটু হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে কোন এক অভিব্যক্তি লুকিয়েছিল। আমি চাই না তুমি আমাকে ভুল বুঝো নীলা। অভ্র এখন তোমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পারি, কিন্তু ও কি সত্যি শুরু থেকে তোমাকে ভালোবেসেছিল, নাকি পরিস্থিতি ওকে বাধ্য করেছিল? নীলার হাত ধীরে ধীরে মোটা হয়ে গেল। অভ্র কি সত্যি তাকে ভালোবেসে বিয়ে করেছিল, নাকি পরিস্থিতির কারণে? স্নিগ্ধা শেষবারের মতো একবার নীলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু চাই তুমি সত্যিটা জানো। যদি অভ্রর ভালোবাসা সত্যি খাঁটি হয় তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো জানতে চাও না সত্যিটা কি। স্নিগ্ধার কথা শুনে নীলা একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হঠাৎ একের পর এক প্রশ্ন উকি দিয়ে উঠল। অব্র কি আসলেই আমাকে ভালোবাসে? এটা কি সত্যি যে পরিস্থিতি তাকে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল? স্নিগ্ধা আর কিছু বলার আগে নীলা চুপ করে উঠে দাঁড়ালো। আমি এটা ভাবতেও চাই না স্নিগ্ধা, তুমি যা বলছো তার কোনো মানে নেই। আমি জানি তুমি শকড হয়ে গেছো, কিন্তু আমি মনে করি তোমাকে সব জানানো দরকার। নীলা কোনো উত্তর না দিয়ে স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। সে জানতো না এখন কি করবে, কিভাবে অভ্রের সাথে এ নিয়ে কথা বলবে। রাস্তায় হাঁটতে হাঁটতে নীলার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অভ্র কি তার সাথে অন্য কোনো কথা লুকিয়ে রেখেছে? সে কি পরিস্থিতির কারণে তাকে বিয়ে করেছে, নাকি সত্যি তাকে ভালোবাসে? রাত হলে নীলা অভ্রকে তার কাছে ডাকলো। অভ্র কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে নীলা, এত রাতে ডাকছো কেন? আমাকে সত্যি বলো অব্র, আমাদের বিয়ে কি শুধু তোমার পরিবারের চাপ ছিল? অভ্র হঠাৎ চুপ হয়ে গেল, যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তুমি কি বলছো নীলা? স্নিগ্ধা আমাকে সব বলেছে। তুমি কি পরিস্থিতির কারণে আমাকে বিয়ে করেছো? অভ্র চুপ করে থাকলো। তার চোখে কোণে কিছুটা দুঃখের ছাপ স্পষ্ট হলো। নীলা এবার একটু কঠোর হয়ে বলল, তুমি কি আমাকে এত ভালোবাসো অব্র, নাকি কিছু বাধ্যবাধকতার কারণে আমি তোমার জীবনে এসেছি? অভ্র কিছু না বলে নীলার সামনে এসে দাঁড়ালো, তার হাত ধরে বলল, নীলা জানো, প্রথম যখন তুমি আমার জীবনে আসো আমি সত্যিই জানতাম না তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারো। তখনকার মতো আমি ভাবিনি ভালোবাসার এই গভীরতা আমি অনুভব করতে পারবো। বিয়েটা শুধু পরিবারকে দেখানোর জন্য ছিল না। স্নিগ্ধা যা বলেছে তা সঠিক নয়। আমি যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি আমার জন্য বিশেষ, কিন্তু আমার পরিবার চাপ দিতে শুরু করলো। তখনও তুমি তো আমার জীবনে পুরোপুরি ছিলে না। নীলা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। অভ্র সত্যি তার জীবনে এত গভীরভাবে অনুভব করেছিল, কিন্তু সে কি এতটাই দুঃখিত ছিল যে অন্যকে বুঝিয়ে বলতে পারেনি? অব্র, তুমি আমার সাথে এমন কিছু লুকিয়েছিলে কেন? জানো, আমি তোমাকে কোনোভাবেই দুঃখ দিতে চাইনি নীলা। আমি জানি এতদিন ধরে যা কিছু লুকিয়ে রেখেছি তা তোমার ভালো লাগবে না, কিন্তু সত্যি বলতে আমি ভয় পেয়েছিলাম। আমি ভাবতাম যদি তুমি জানো তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। নীলা এবার অভ্রর দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, তুমি যদি আমি তোমাকে ছেড়ে দেওয়ার ভয় পেতে, তাহলে কেন স্নিগ্ধাকে এত ভালো বন্ধু বানিয়ে রেখেছিলে? আমি জানি আমাদের সম্পর্কের শুরুটা সহজ ছিল না, কিন্তু তুমি যদি এত ভালোবাসতে তাহলে কেন তাকে এত কাছাকাছি থাকতে দিয়েছিলে? এই কথায় অভ্র কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার কাছে আমি সবটা শেয়ার করতে ভয় পেয়েছিলাম নীলা। আমি জানতাম তুমি যদি জানো তাহলে তুমি আমাকে বুঝবে না। আর এখন এখন কি বলবে? আমি সত্যি বলছি নীলা,
স্নিগ্ধার কথা তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে পুরোপুরি ভালোবাসি এবং আমি জানি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছিলাম। নীলা কিছু সময় ভাবলো, তারপর অভ্রের চোখে চোখ রেখে বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার সঙ্গে আরো খোলামেলা হয়ে থাকো। আর যদি কিছু লুকাতে চাও তবে আমি জানি একদিন তোমার এই সব কথাগুলো আমাকে আর কিছুতেই বোঝাতে পারবে না। অভ্র তার হাত ধরলো, একটু এগিয়ে গিয়ে বলল, আমি তোমার কাছে সব খুলে বলেছি নীলা, এখন তোমার উপর নির্ভর করছে তুমি আমার কথায় বিশ্বাস করবে কিনা। অভ্রর কথা শুনে নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখের গভীরে এক ধরনের দ্বিধা, অভিমান আর ভালোবাসা মিশে ছিল। অভ্র নীলার হাত শক্ত করে ধরে বলল, নীলা, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু একটা কথা বলো, তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে ভালোবাসি না? নীলা অভ্রের চোখের দিকে তাকালো। সেখানে একটা কষ্ট, একটা ব্যাকুলতা ছিল। জানি না অব্র, কখনো কখনো মনে হয় তুমি শুধু আমার জন্য, শুধু আমার সাথে থাকতে চাও। আবার কখনো মনে হয় তোমার জীবনে কোনো একটা ফাঁকা জায়গা পূরণ করতে আমি এসেছি। অভ্র ধীরে ধীরে নীলার কপালে হাত রাখলো। আমার জীবনের কোনো ফাঁকা জায়গা ছিল না নীলা, তুমি আসার পরই আমি অনুভব করেছি ভালোবাসা কাকে বলে। আমি যদি তোমাকে না চাইতাম তাহলে কি এতদিন ধরে প্রতিটা ঝগড়া, প্রতিটা রাগ, প্রতিটা মানভঞ্জন এভাবে করতাম? নীলা চোখ বন্ধ করলো। সত্যি তো, অভ্র কখনো তাকে ছেড়ে চলে যায়নি, সবসময় তার রাগ ভাঙিয়েছে, তার অভিমান মুছে দিয়েছে। তাহলে এতদিন সে কি নিয়ে সন্দেহ করছিল? নীলা ধীরে ধীরে অভ্রের হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি অব্র, কিন্তু আমি চাই তুমি আমার থেকে কোনো কিছু লুকিয়ে না রাখো। অভ্র হেসে বলল, আমি আর কখনো কিছু লুকাবো না বউ। এখন থেকে তোমার রাগ, তোমার ঝগড়া সব আমার ভালোবাসারই অংশ। নীলা হেসে ফেলে অভ্রের বুকে মুখ গুজে দিল। আমার রাগ কি খুব বেশি? না, ঠিক ততটাই যতটা হলে আমার জীবনটা সুন্দর হয়। অভ্র নীলার কপালে একটা চুমু দিল। সে জানতো ঝগড়া, রাগ, অভিমান চলতেই থাকবে, কিন্তু তাদের ভালোবাসার বাঁধন এত সহজে ভাঙবে না। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। অভ্র আর নীলা বারান্দায় দাঁড়িয়ে একে অপরের হাত ধরেছিল। তাদের মধ্যে কোনো দূরত্ব নেই, শুধু এক গভীর মায়েই জড়িয়ে থাকা দুটি হৃদয়। অভ্রর বন্ধু রায়হান ও তার স্ত্রী মিনির ফ্ল্যাটে একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। অভ্র ও নীলাও সেই গেট টুগেদারে অংশগ্রহণ করেছে। নীলা, অভ্র, রায়হান ও মিনি গল্প করছে। কিরে অভ্র, আজকাল তোর আর দেখাই পাওয়া যায় না, শুধু অফিস আর বউ। তখন অভ্র হেসে ফেলে, তারপর রায়হানের দিকে তাকিয়ে বলে, আর বলিস না, বউয়ের চোখ রাঙানি থেকে বাঁচতে হলে ঘরেই থাকতে হয়। ভাবি, আপনি বুঝি খুব রাগী? আরে না না, ও এমনিই বলে। একটু অভিমান তো সবারই থাকে, তাই না? অভিমান আর রাগ কি এক নাকি ভাবি? অভ্র তো সেদিন বলেছিল। রায়হান কথাটা বলতে যাবে, তখনই অভ্র সোফা থেকে উঠে দৌড় দিয়ে গিয়ে রায়হানের মুখ চেপে ধরে। বাদ দে তো ওসব কথা, তোরা কেমন আছিস বল, ব্যবসার কি খবর? আমরা তো ভালোই আছি, রায়হানের কাজও ভালো চলছে। ভাবছি এবার একটা ছোটখাটো ছুটি নেব। হ্যাঁ, ছুটি তো দরকার। সব সময় কাজ আর কাজ করলে তো হাঁপিয়ে উঠবে। তোমরাও কোথাও ঘুরতে যাও না কেন? তোমাদেরও তো বিয়ে হয়েছে কতদিন হলো। যাবো ভাবছি, নীলার অফিসের ছুটি মিললেই যাব। তোমরা কোথায় যেতে চাও, পাহাড় নাকি সমুদ্র? আমার তো পাহাড় খুব ভালো লাগে। কিন্তু আমার সমুদ্র। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যাওয়া হয়। পরের দিন সকালে অভ্র ও নীলা ড্রয়িং রুমে বসে আছে। তখনই কলিং বেলের আওয়াজ শুনে নীলা দরজা খুলে। দরজায় মিথিলা দাঁড়িয়ে আছে। হঠাৎ মিথিলাকে দেখে নীলা একটু অবাক হয়। মিথিলা হচ্ছে অভ্র ও নীলার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কি রে নীলা, কেমন আছিস? আরে মিথিলা, তুই ভেতরে আয়। আসলে ভাবলাম কাছাকাছি ছিলাম, তাই তোদের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছিস, বস এখানে। কি রে নীলা, অভ্র কোথায়? ও তো এই ঘরেই ছিল। অব্র, দেখো তো কে এসেছে। অভ্র তখন ঘর থেকে বেরিয়ে হঠাৎ মিথিলাকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। অভ্র একটু হেসে বলে, আরে মিথিলা, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। খুব ভালো করেছিস, আজকে জমিয়ে আড্ডা হবে। তারা তিনজন অনেকক্ষণ যাবৎ গল্প করে এক পর্যায়ে নীলা বলে,
তোমরা আড্ডা দাও, আমি কফি নিয়ে আসছি। ঠিক আছে, যাও। অভ্র, চল নীলাকে ভয় লাগিয়ে একটু মজা করি। কিন্তু কিভাবে? আমি তো আমার খালামণির বাসা থেকে আসছি। পিচ্ছি খালাতো ভাইয়ের খেলনার সাপ আমার ব্যাগে রয়ে গেছে, এইটা দিয়েই ভয় লাগাবো। সাপটা এদিকে দিয়ে আমি মাটিতে রাখি। দাঁড়া, আমি এখান দিয়ে আমার ক্যামেরাটা সেট করে নিই। মিথিলা তার মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে তার টেবিলের এক সাইডে রেখে দেয়। তারপর যখন মিথিলা এসে সোফায় বসে, তখন হঠাৎ একটা মৌমাছি মিথিলার সামনে এসে পড়ে। মিথিলা তো ভয়ে শেষ। মিথিলা তখন অভ্রকে বলে তাকে বাঁচাতে। অভ্র যখনই মৌমাছিটাকে মারতে যাবে, তখনই মিথিলা সেখান থেকে সরে যেতে গিয়ে অভ্রের পায়ের সাথে হোঁচট খায়। অভ্র তখন তাল সামলাতে না পেরে মিথিলার উপর পড়ে যায়। এই সম্পূর্ণ ঘটনাটি সুন্দরভাবে ক্যামেরা বন্দী হয়ে যায়। ঠিক এই সময় নীলা কফি নিয়ে সেখানে আসে। সে অভ্র মিথিলাকে এই অবস্থায় দেখে তার হাত থেকে কফির ট্রেটা নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ অভ্র মিথিলার উপর থেকে সরে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছে যে কেউ কিছুই টের পায়নি। নীলা তখন দৌড়ে গিয়ে মিথিলার গালে দুটো থাপ্পড় মারে ঠাস ঠাস করে। ছি মিথিলা, ছি, তুই কিভাবে এটা করতে পারলি? বল, তুই কেমনে পারলি আমার সংসার ভাঙতে? নীলা, আমার কথাটা তো একবার শোন। চুপ, একদম চুপ। তোকে কত ভালো ভাবতাম। তোকে তো এখন রাস্তার মেয়ে মনে হচ্ছে। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নীলা, তুমি একবার কথাটা তো শোনো। এতক্ষণ মিথিলা কান্না করতে করতে বাড়ি ছেড়ে চলে গেছে। একদম তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। কথাটা তো একবার শোনো। নীলা তখন অভ্রের কাছে এসে ওর কলার চেপে ধরে বলে, কি দেই নেই তোকে আমি? কি আছে ওই মিথিলার মধ্যে যা আমার মধ্যে নেই? কেমনে পারলি আমাকে ঠকাতে? আসলে তোকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। নীলা তখন অভ্রের কলার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অভ্র মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হলো এটা তার সাথে? কি থেকে কি হয়ে গেল? তখনই নীলা রুম থেকে ব্যাগ নিয়ে বের হয়। সে আর থাকবে না অভ্রের সাথে। অভ্র তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু নীলা থাকে না। চলে যাচ্ছি, আর কখনো দেখা হবে না। মিথিলাকে ঘরে নিয়ে আসিস। এই কথা বলে নীলা চলে যায়। অভ্র একটু হাসে। তৎক্ষণাৎ তার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এটা আসলে খুশির হাসি ছিল না, এটা ছিল দুঃখের হাসি। সেই হাসিতে লুকিয়ে আছে পাহাড় সমান কষ্ট। নীলা কি সত্যি আমাকে ভালোবেসেছিল? ভালোবাসলে হয়তো আমাকে ভুল বুঝতো না। এই দাঁড়িয়ে থাকার মধ্যেই কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে সেটা অভ্র টেরই পায়নি। সে ভাবছিল নীলার কথা। অভ্রের ভাবনায় বিচ্ছেদ ঘটি তার ফোন বেজে ওঠে। অভ্র ফোনের দিকে তাকিয়ে দেখে নীলার মা ফোন দিয়েছে। অভ্র ফোন রিসিভ করে। বাবা, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? নীলা কান্না করতে করতে এসে তার রুমে ঢুকে গেছে, দরজাও খুলছে না। অভ্র কিছুই না বলে ফোনটা কেটে দেয়। অভ্র তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে, অনেকক্ষণ কান্না করে। অন্যদিকে মিথিলাও কান্না করছে। একসময় তার মোবাইলের ভিডিও ক্যামেরার কথা মনে পড়ে। সে তৎক্ষণাৎ তার ফোন বের করে দেখে সত্যি সেই সময়কার ভিডিওটি রেকর্ড হয়েছে। মিথিলা তৎক্ষণাৎ অভ্রকে কল করে। অভ্র, তখনকার ভিডিওটি রেকর্ড হয়ে গেছে। আমি এটা তোকে পাঠাচ্ছি, তুই এটা নীলাকে দেখা। নীলা আমাকে ছেড়ে চলে গেছে। হয়তো নীলা কখনো আমাকে ভালোই বাসেনি। ভালোবাসলে আমাকে ভুল বুঝতো না। ছেড়ে চলে গেছে মানে? আমি এক্ষুনি ভিডিওটা নীলাকে পাঠাচ্ছি। আমি চাই না সামান্য ভুল বোঝাবুঝির কারণে তোদের সংসার ভেঙে যাক। অভ্র কিছু না বলে কল কেটে দেয়। মিথিলা তখন নীলাকে কল করে। নীলা কান্না করছিল। মিথিলা কল দিয়েছে দেখে নীলা কেটে দেয়। মিথিলা বারবার কল দিচ্ছে দেখে এক পর্যায়ে নীলা কল ধরে। আমার সংসার ভেঙে মন ভরেনি, আবার কল করছিস কেন? একদম আজে বাজে কথা বলবি না। তোকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। নীলা ভিডিওটি দেখে। ভিডিওটি দেখে তো নীলা হাওয়া করে কান্না শুরু করে। আমি কি করে পারলাম অভ্রকে অবিশ্বাস করতে? কিভাবে পারলাম ওর গায়ে হাত তুলতে? নীলা দরজা খুলে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে মা, বল আমাকে। আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করছিস বুঝিয়ে বল আমাকে। নীলা তার মাকে পুরো বিষয় খুলে বলে। সব শুনে নীলার মা বলে, তোর উচিত এখনই অভ্রের কাছে ফিরে যাওয়া এবং ওর কাছে ক্ষমা চাওয়া। নীলা তার মায়ের কথা শুনে দেরি না করে তৎক্ষণাৎ বাসার উদ্দেশ্যে রওনা হয়। যখন নীলা তাদের অ্যাপার্টমেন্টের দরজার সামনে পৌঁছায় তখন তার বুক
ধুকপুক করছিল। কি বলবে সে অভ্রকে, কিভাবে চাইবে ক্ষমা? দরজা খুলে ভেতরে ঢুকে নীলা। পুরো ঘর নীরব, থমথমে। অভ্র সোফার উপর মাথা নিচু করে বসে আছে। নীলার পায়ের শব্দ শুনে সে মুখ তুলে। তার চোখ লাল হয়ে আছে, মুখে ক্লান্তি স্পষ্ট। নীলা ধীরে ধীরে এগিয়ে আসে। অভ্র, তুমি এসেছো? হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছি। মিথিলার পাঠানো ভিডিওটা আমি দেখেছি। বিশ্বাস করো, তখন আমার মাথা ঠিক ছিল না। আমি রাগের মাথায় কিছুই বুঝতে পারিনি। নীলার গলা ধরে আসে, চোখে জল চিকচিক করছে। অভ্র তখনও নীরব। নীলা কাছে গিয়ে অভ্রের হাত ধরে বলে, প্লিজ আমার কথা শোনো। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার রাগ কন্ট্রোল করা উচিত ছিল। তুমি সব সময় আমাকে বোঝো, আর আমি তোমাকে এত সহজে অবিশ্বাস করলাম। আমাকে ক্ষমা করে দাও অভ্র। নীলার চোখের জল গড়িয়ে পড়ে অভ্রের হাতের উপর। অভ্র ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। নীলার মুখ শুকিয়ে যায়। তুমি চলে গিয়েছিলে নীলা, কোনো কথা না শুনে, আমাকে কোনো সাফের সুযোগ না দিয়ে তুমি চলে গিয়েছিলে। আমি জানি আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি রাগের বশে আমি কি করছি। ভালোবাসা কি এত ঠুনকো হয় নীলা? একটা সামান্য ঘটনায় সব শেষ হয়ে যেতে পারে? না অভ্র, আমায় বিশ্বাস করো, আমার ভালোবাসা এত ঠুনকো নয়। ওই মুহূর্তে রাগে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। নীলা দুহাতে অভ্রের মুখ ধরে। তার চোখে গভীর অনুশোচনা। অভ্র নীলার চোখের দিকে তাকিয়ে থাকে। সেই কাজল কালো গভীরতা, সেই মিষ্টি হাসির অভাব তার হৃদয়কে ক্ষত বিক্ষত করছিল। এত সহজে কি সব ভুলে যাওয়া যায় নীলা? আমার কতটা কষ্ট হয়েছে তুমি বুঝতেও পারবে না। আমি জানি অভ্র, আর সেই জন্যই আমি এখানে এসেছি। তোমার কষ্ট আমি অনুভব করতে পারছি। আমাকে শাস্তি দাও, যা খুশি বলো, কিন্তু প্লিজ আমার থেকে দূরে থেকো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নীলার কান্নায় অভ্রের বুকের ভেতরটা নরম হয়ে আসে। সে নীলার হাত ধরে নিজের হাতের মধ্যে নেয়। আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না নীলা, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করবে আমি কখনো ভাবতেই পারিনি। আর কখনো করবো না অভ্র, আমি কথা দিচ্ছি। অভ্র নীলাকে কাছে টেনে নেয়, গভীর আলিঙ্গনে আবদ্ধ করে। তাদের নীরব আলিঙ্গন যেন তাদের ভেতরের সব দূরত্ব ঘুচিয়ে দেয়। অভ্র নীলার কপালে চুমু খেয়ে বলে, আমি আমার রাগী বউয়ের দুষ্টু ঝগড়াগুলো ভালোবাসি নীলা, কিন্তু আর কখনো আমাকে ছেড়ে যেও না। আর কখনো না, ভালোবাসি তোমায়। তাদের ভালোবাসার জয় হলো। সামান্য ভুল বোঝাবুঝি মেঘ সরে গিয়ে আবার ঝলমলে রোদ উঠল। রাগী বয়ে দুষ্টু ঝগড়া হয়তো মাঝে মাঝে হবে, কিন্তু তাদের গভীর ভালোবাসা সবসময় সব বাধা অতিক্রম করবে। একে অপরের বাহুডোরে আবদ্ধ অভ্র ও নীলা নীরবতা ভাঙে নীলার স্নিগ্ধ কণ্ঠ। অভ্র, আমার মনে হয় মিথিলার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। ও না থাকলে হয়তো আমাদের ভুল বুঝাবুঝি কখনোই ভাঙতো না। তুমি ঠিক বলেছ নীলা, মিথিলার ফোন না পেলে হয়তো আমরা একে অপরের থেকে অনেক দূরে চলে যেতাম। কাল সকালেই ওকে ফোন করে আমাদের বাড়িতে ডাকবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। আর মাকেও একবার ফোন করে বলা দরকার, উনি খুব চিন্তায় ছিলেন। নিশ্চয়ই, চলো দুজনে মিলে মাকে ফোন করি। নীলা, অভ্র ও নীলা একসাথে নীলার মাকে ফোন করে, সব কথা জানে। মেয়ের কণ্ঠ শুনে মা আশ্বস্ত হন এবং অভ্রকে সাবধানে থাকতে বলেন। রাতের খাবার টেবিলে আজ সেই নীরবতা নেই। একে অপরের দিকে তাকিয়ে তারা হাসে। নীলা নিজের হাতে অভ্রকে খাইয়ে দেয়, আর অভ্র পরম আদরে নীলার চুলের যত্ন নেয়। পরের দিন সকালে অভ্র মিথিলাকে ফোন করে তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করে। মিথিলা প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও অভ্রের আন্তরিকতা দেখে রাজি হয়। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ শুনে নীলা দরজা খুলে। দরজায় মিথিলা দাঁড়িয়ে, চোখের সামান্য ভয়ের ছাপ। ভেতরে আয় মিথিলা। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। তোকে অনেক ধন্যবাদ মিথিলা, তুই ঠিক সময় ভিডিওটা না পাঠালে হয়তো আমাদের সম্পর্কটার কি হতো জানি না। আরে না না, তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক এটা তো আমি কখনোই চাইনি। আসলে ওই মৌমাছির ব্যাপারটা হঠাৎ হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখেছি। বিশ্বাস করো, আমার মাথা ঠিক ছিল না। তোকে যা ইচ্ছা তাই বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। তোরা এমন কেন বলছিস? আমার একটুও খারাপ লাগেনি, বরং তোদের মিল দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু তোরা দুইটা কিন্তু আমাকে ভয় লাগানোর প্ল্যান করছিলি। মানে? থাক, আর মানে করতে হবে না।
তারা তিনজন একসাথে বসে অনেকক্ষণ গল্প করে। নীলা নিজের হাতে কফি বানিয়ে আনে। মিথিলার সাথে তাদের ভুল বোঝাবুঝি দূর হয় এবং তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। কিছুদিন পরের ঘটনা। অভ্র অফিসের কাজে খুব ব্যস্ত। প্রায় প্রতিদিনই তাকে রাত পর্যন্ত অফিসে থাকতে হচ্ছে। নীলা বিষয়টি লক্ষ্য করেছে এবং কিছুটা চিন্তিত হচ্ছে। রাতের খাবার টেবিলে অভ্র ক্লান্ত হয়ে বসে থাকে, তেমন কথা বলে না। অব্র, তোমার কি শরীর খারাপ লাগছে? আজকাল তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। না নীলা, শরীর ঠিক আছে। অফিসের কাজের চাপ একটু বেশি, নতুন একটা প্রজেক্টের ডেডলাইন খুব কাছে চলে এসেছে তো। কিন্তু এইভাবে শরীর খারাপ করবে তো? তুমি একটু বিশ্রাম নাও না কেন? চেষ্টা করছি নীলা, কিন্তু কাজটা শেষ না করে উপায় নেই। তুমি কি ঠিকমতো খাচ্ছ? অফিসের ক্যান্টিনের খাবার তো সবসময় ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, তুমি চিন্তা করো না। নীলা জানে অভ্র মিথ্যা বলছে। অফিসে কাজের চাপে সে নিজের শরীরে খেয়াল রাখছে না। পরের দিন নীলা অভ্রের জন্য টিফিন তৈরি করে অফিসে দিয়ে আসে। এটা তুমি কখন বানালে নীলা? আর অফিসে কেন এলে কষ্ট করে? তোমার জন্য একটু কষ্ট তো করতেই পারি, তাই না? তুমি ঠিকমতো খাও আর বেশি রাত পর্যন্ত জেগে থেকো না। শরীরের খেয়াল রেখো। ধন্যবাদ নীলা, তুমি সত্যি আমার খেয়াল রাখো। বউ খেয়াল রাখবে না তো কে খেয়াল রাখবে শুনি? হায় রে, আমি বললাম কি, তুমি বলো কি? কয়েক সপ্তাহ পর প্রজেক্টের কাজ শেষ হয়। অভ্র কিছুটা হালকা বোধ করে। একদিন রাতে নীলা অভ্রকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি সুন্দর ডিনারের আয়োজন করে। পুরো ঘর মোমবাতির আলোয় আলোকিত। টেবিলে তাদের পছন্দের খাবার সাজানো। এটা কি নীলা, এত সব কেন করেছো? তোমার প্রজেক্ট শেষ হয়েছে, তাই ভাবলাম একটু সেলিব্রেট করা যাক। আর এমনিতেও তোমার সাথে একটু সময় কাটানো খুব ইচ্ছে করছিল। তুমি সত্যি অসাধারণ নীলা, তোমাকে যত ভালোবাসি ততই কম মনে হয়। নীলার হাত ধরে তার দুজন একসাথে সুন্দর সময় কাটায়। পুরনো দিনের কথা মনে করে হাসে। নীলা অভ্রকে তার অফিসের গল্প বলে আর অভ্র নীলার নতুন ডিজাইনের প্রশংসা করে। তাদের ভালোবাসার বন্ধন আরও মজবুত হয়। কিছুদিন পর নীলার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাব আসে। একটি বিখ্যাত ফ্যাশন হাউস তাদের নতুন কালেকশনের ডিজাইন করার জন্য নীলাকে প্রস্তাব দেয়। নীলার জন্য এটা একটা বিশাল সুযোগ, কিন্তু কাজটা অনেক সময় এবং মনোযোগ দিয়ে করে। নীলা কিছুটা দ্বিধায় পড়ে যায়। আমার কাছে একটা ভালো কাজের প্রস্তাব এসেছে অব্র, কিন্তু কাজটা নিলে আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। এটা তো খুবই ভালো খবর নীলা, তুমি নিশ্চয়ই রাজি হয়েছো? আসলে আমি ভাবছি কাজটা নিলে আমি হয়তো তোমাকে আগের মতো সময় দিতে পারবো না। বোকামে, নিজের স্বপ্ন পূরণের সুযোগ কি কেউ হাতছাড়া করে? আমি তো সব সময় তোমার পাশেই আছি, তুমি নিশ্চিন্তে কাজটা নাও। তুমি কিছু মনে করবে না তো যদি আমি তোমাকে আগের মতো সময় দিতে না পারি? একদম না, আমি বরং খুশি হব যদি তুমি তোমার কর্মজীবনে আরও উন্নতি করো। আমাদের ভালোবাসা এত দুর্বল নয় যে কাজের চাপে তা কমে যাবে। আমরা বরং একে অপরের সাফল্যে আনন্দিত হব। কিন্তু কাজটা অনেক সময় এবং মনোযোগ দাবি করে। নীলা কিছুটা দ্বিধায় পড়ে যায়। অভ্রের উৎসাহে নীলার মনে সাহস জাগে। সে ফ্যাশন হাউজের প্রস্তাব অ্যাকসেপ্ট করে নেয় এবং নতুন উদ্যমে কাজ শুরু করে। প্রথম কিছুদিন নীলার কাজের চাপ খুব বেশি থাকে। অভ্র নীলার সব কাজে সাহায্য করে। অফিসের পর বাড়ি ফিরে সে নীলার জন্য খাবার তৈরি করে, ঘরের কাজ সামলায়। নীলা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লে অভ্র তাকে উৎসাহ দেয়, ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। একদিন রাতে নীলা কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। অভ্র জেগে দেখে নীলা টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। সে পরম যত্নে নীলাকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয় এবং তার কপালে আলতো করে চুমু খায়। অভ্র তখন মনে মনে বলে, তোমার স্বপ্ন আমার কাছে অনেক দামি নীলা, তুমি এগিয়ে যাও, আমি সব সময় তোমার সাথে আছি। পরের দিন সকালে নীলা ঘুম থেকে উঠে দেখে নীলা অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর অভ্র মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কাল রাতে তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছিল, কাজের মধ্যে কখন ঘুমিয়ে পড়েছো টেরই পাওনি। ও, তুমি আমায় তুলেছিলে? থ্যাংক ইউ অব্র, তুমি না থাকলে আমি কি করতাম জানি না। আমরা তো একে অপরের পরিপূরক নীলা, সবসময় এভাবেই পাশে থাকবো। নীলারও উৎসাহের সাথে কাজ করতে থাকে। অভ্রর সমর্থন আর ভালোবাসায় সে তার নতুন প্রজেক্টে সফল হয়। তাদের দাম্পত্য জীবনে কাজের ব্যস্ততা কিছুটা পরিবর্তন আনলেও তাদের ভালোবাসার গভীরতা আরও বাড়ে। তারা বুঝতে পারে একে অপরের স্বপ্নকে সম্মান জানানো এবং পাশে থাকার সত্যিকারের ভালোবাসা।
অভ্র ও নীলা একসঙ্গে অনেক কিছু পার করেছে। তাদের ঝগড়া, মান অভিমান, ভালোবাসার টানাপোড়েন সবকিছু এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। অভ্র এবার সিদ্ধান্ত নিয়েছে তারা একটা ছোট্ট ভ্রমণে যাবে। এই ট্রিপ শুধু ঘোরার জন্য নয়, বরং তাদের সম্পর্ককে আরও মজবুত করার জন্য। নীলা, এবার আমাদের একটা ছোট্ট অ্যাডভেঞ্চার দরকার। অ্যাডভেঞ্চার মানে? কি বলো? মানে পাহাড়ে যাব, ঝর্ণা দেখব, লম্বা ট্রেকিং করব, ক্যাম্প ফায়ার করব। সত্যি? তাহলে চলো চটপট প্ল্যান করি। প্ল্যান আমি করেই ফেলেছি। টিকিট বুকড, রিসর্ট ঠিক করা, সব কিছু রেডি। তুমি না একদম চমকে দিতে ভালোবাসো। সেটা তো তুমি জানোই। নীলা খুশিতে ব্যাগ গোছাতে লেগে যায়, আর অভ্র একপাশে বসে তার হাসি খুশি স্ত্রীকে দেখে মুগ্ধ হয়। পরদিন সকালবেলা অভ্র আর নীলা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে নীলা শিশুর মতো আনন্দ পাচ্ছিল। তার চোখে মুখে খুশির ঝলকানি। অব্র দেখো, এইসব গাছ, এইসব রাস্তা কেমন অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে ব্যস্ত শহর ছেড়ে প্রকৃতির মাঝে আসা দরকার। জানো, ছোটবেলায় যখন বাবার সাথে প্রথমবার পাহাড়ে গিয়েছিলাম তখনও এমন লাগতো। ছোটবেলার স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, বাবা হাত ধরে পাহাড়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি কখনো উঠতে পারবো না, কিন্তু বাবা বলেছিল একটা একটা করে ধাপ তোল, দেখবি ঠিক পৌঁছে যাবি। আমিও তো তোমাকে বলেছি, জীবনেও এক ধাপ করে এগিয়ে যেতে হয়। আর তাই তো আমি জানি তুমি আমার জীবনে সব সময় থেকো। অভ্র আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হাসে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছে। কয়েক ঘন্টার যাত্রা শেষে তারা অবশেষে পাহাড়ের পাদদেশে পৌঁছে যায়। রিসোর্টের চারপাশে সবুজ বন, বাতাসে ঠান্ডা হাওয়া, আর দূরে পাহাড়ের চূড়ায় ভেসে থাকা মেঘ। এটা কি স্বপ্ন? এত সুন্দর জায়গা। সত্যি তো। তাইলে চলো দেখি স্বপ্নের ভেতর ঘুরে বেড়ানো যায় কিনা। তারা দুজন রিসোর্টে চেক ইন করে, তারপর একটু বিশ্রাম নেয়। কিন্তু নীলা বসে থাকার মেয়ে নয়। বিশ্রামের কিছুক্ষণ পরে সে অভ্রকে টেনে বের করে আনে। চলো না একটু হাঁটি, এখানে চুপচাপ বসে থাকলে হবে? আচ্ছা চলো, আজ তোমার কথাই শুনি। অভ্র আর নীলা পাহাড়ি পথ ধরে হাঁটতে থাকে। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ, পাখির ডাক, আর বাতাসে ঠান্ডা ছোঁয়া। অব্র জানো, ছোটবেলায় আমি ভাবতাম পাহাড় কি সত্যি সত্যি কথা বলে। কেন? আমার দাদু বলতো যখন বাতাস বয়ে যায়, পাহাড় তার পুরনো দিনের গল্পগুলো বাতাসের কানে কানে বলে। তাহলে এখন তুমি কি শুনতে পাচ্ছ? পাহাড় কি বলছে? পাহাড় বলছে, অব্র আর নীলা তোরা ঝগড়া করিস না, তোদের দুজনকে একসঙ্গে অনেক ভালো লাগে। তাই নাকি? তাহলে পাহাড়ের কথা মেনে চলা উচিত। একদম। সন্ধ্যার পর তারা একটা ছোট্ট ক্যাম্পফায়ারে বসে। আগুনের আলোয় নীলার চোখ ঝলমল করছে, আর অভ্রের চোখে প্রশান্তি। জানো, পাহাড়ের মতো সম্পর্ক শক্ত হতে হয়। ঝড় আসবে, বৃষ্টি হবে, কিন্তু পাহাড় নড়ে না। হ্যাঁ, এবার আমি সেটা বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, তাহলে এই পাহাড়ের সামনে একটা প্রতিজ্ঞা করি। কেমন প্রতিজ্ঞা? আমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। ডিল? ডিল। এই কথা বলে নীলা অভ্রের কাঁধে মাথা রেখে অভ্রের হাত ধরে। অভ্র নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। পাহাড়ের স্নিগ্ধ বাতাসে তাদের প্রতিজ্ঞার শব্দ মিশে যায়। ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসের এক নতুন সূচনা হয়। অভ্র আর নীলা হয়তো আগের মতোই ঝগড়া করবে, কিন্তু তারা জানে একে অপরকে তারা কখনো হারিয়ে ফেলবে না। পাহাড়ের মাঝপথে ছোট্ট একটা রিসোর্টে এসে উঠেছে অভ্র ও নীলা। চারপাশে সবুজে মোড়া প্রকৃতি, পাখির ডাক, আর মেঘ ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি। নীলা বেলকুনিতে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। অব্র দেখো না, এখান থেকে সবকিছু কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমার চোখে তো সব থেকে সুন্দর তুমি। অভ্রের মুখে এ কথা শুনে নীলা লজ্জা পায়। আবার শুরু করলে? কি করব, আমার রাগী বউ যখন এত সুন্দর। আচ্ছা নীলা, আমাকে না একটা তোমার মতো রাগী পুচকি এনে দিতে হবে। বুঝলাম না। পুচকি চাচ্ছ ভালো কথা, কিন্তু রাগী পুচকি কেন? তুমি এখন যখন রেগে আমাকে কথা শোনাও তখন আমার অনেক ভয় করে, কিন্তু যখন সাথে আমার রাগী মেয়ে থাকবে, তখন আমার মেয়ে আমার সাপোর্ট দিবে, তখন আমি আর ভয় পাবো না। হা হা হা।
কি মজা। ওরে শয়তান, বাচ্চারই খবর নাই আর উনি বাচ্চাকে দিয়ে কি করাবে তাও ঠিক করে ফেলেছে। এটা বলে দুজন একসাথে হেসে ওঠে। তখন দুজনের হাত শক্ত করে ধরে পাহাড়ের স্নিগ্ধ বাতাসে ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসের এক নতুন সূচনা হয়। রাগী বয়ে দুষ্টু ঝগড়া চলবে, তবে ভালোবাসার বন্ধন কখনো ভাঙবে না, তা আরও মজবুত হবে। সেদিন সন্ধ্যায় অভ্র অফিস থেকে বেরিয়ে নীলাকে ফোন করলো। সাধারণত নীলা এই সময় ফোন ধরতে দেরি করে না, কিন্তু আজ বারবার ফোন দিচ্ছিল অভ্র, কোনো সাড়া নেই। প্রথমে ভেবেছিল হয়তো ফোন সাইলেন্ট রেখেছে, কিন্তু কিছুক্ষণ পর অস্বস্তি লাগতে শুরু করলো। সে বাড়িতে যাওয়ার পথেই আবার ফোন দিল, তখনও কোনো উত্তর নেই। অভ্রর বুক ধকধক করতে লাগলো। সে দ্রুত গাড়ি চালিয়ে বাসায় গেল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো, কিন্তু কোনো সাড়া নেই। চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকলো। বাড়ি পুরো ফাঁকা, নীলা নেই। তার গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কোথায় গেল নীলা? ছুটে নীলার রুমে গেল, ফোনটাও নেই, কিন্তু টেবিলের ওপর ওর ব্যাগ পড়ে আছে। কোনো কিছু ঘটেছে? কেউ ওকে তুলে নিয়ে গেছে নাকি ও নিজেই কোথাও গেছে? হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা ছোট্ট নোটে লেখা ছিল, অভ্র কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, চিন্তা করো না, ফিরতে দেরি হতে পারে। তোমার খাবার টেবিলে রাখা আছে। কিন্তু কোথায় গেছে সেটা লেখেনি। অভ্রের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। একা কোথায় গেছে, কার সাথে? কোনো বিপদে পড়েনি তো? সে সঙ্গে সঙ্গে ফোন বের করে নীলার সব কাছের বন্ধুদের ফোন করলো। কেউ কিছু জানে না। সময় কেটে যাচ্ছে, অভ্র অস্থির হয়ে পড়ছে। সে ঠিক করলো বেশি দেরি হলে পুলিশে খবর দেবে। প্রায় 2 ঘন্টা পর দরজায় কড়া নাড়ার শব্দ। অভ্র দৌড়ে গিয়ে দরজা খুলো। নীলা দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত অনুভূতি। অভ্র দম নিয়ে বলল, তুমি কোথায় ছিলে? আমি কতবার ফোন করেছি। নীলা একটু চুপ থেকে ধীরে গলায় বলল, অভ্র, আজ আমি একটা মানুষকে খুঁজতে গেছিলাম। অভ্র অবাক হয়ে বলল, মানে কাকে খুঁজতে গিয়েছিলে? নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবাকে। অভ্র হতভম্ব। তোমার বাবা? নীলা মাথা নিচু করে বলল, যে বাবা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আজ হঠাৎ মনে হলো তাকে একবার খুঁজে দেখব। অভ্র বিস্ময়ে চুপ হয়ে গেল। আজকের সন্ধ্যার রহস্যটা যেন আরো গভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, কিভাবে খুঁজতে গিয়েছিলে? নীলা ধীরে মাথা নেড়ে বলল, না, কিন্তু একটা সূত্র পেয়েছি। একটা লোক বলল বাবাকে নাকি কয়েক বছর আগে এই এলাকায় দেখেছিল। আমি আরো খোঁজ নেব। অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এই কাজ একা করছো কেন? আমাকেও বলতে পারতা। নীলা একটু হাসলো, ক্লান্ত একটা হাসি। আমি জানি তুমি আমার পাশে থাকবে, কিন্তু এটা আমার নিজের লড়াই অভ্র। বাবাকে খুঁজে পেতে হলে আগে আমাকে নিজের ভেতরের ভয়গুলো জয় করতে হবে। অভ্র নীলার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই সন্ধ্যা শুধু তার জন্য অস্থিরতাই ছিল না, নীলার জন্য ছিল এক অন্যরকম সন্ধ্যা, তার অতীতের ছায়ার সঙ্গে দেখা হওয়ার সন্ধ্যা। সে নীলার হাত ধরে বলল, ঠিক আছে, তবে মনে রেখো তুমি একা না, আমিও আছি তোমার সাথে। নীলা অভ্রের দিকে তাকিয়ে মৃদু হাসল। আজকের সন্ধ্যার রহস্যের সমাধান হয়নি, কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল। নীলা কয়েকদিন ধরে বাবার খোঁজে বিভিন্ন জায়গায় যাচ্ছে। পুরনো ঠিকানাগুলো গিয়ে দেখেছে, কেউ বাবার কথা তেমন জানে না। মা কখনো বাবার বিষয়ে কিছু বলেনি, তাই তার একমাত্র ভরসা হলো ছেলেবেলার শোনা কিছু অস্পষ্ট তথ্য। অভ্র তার পাশে আছে, যদিও প্রথম দিকে নীলা একাই খোঁজ করতে চেয়েছিল, কিন্তু অভ্রের জেদের কাছে শেষমেশ হার মানতে হয়েছে। একদিন সন্ধ্যায় নীলা আর অভ্র একটা পুরনো এলাকায় চায়ের দোকানে বসে আছে। এখানে কেউ একজন বলেছিল নীলার বাবাকে কয়েক বছর আগে দেখেছে। একজন বৃদ্ধ দোকানদার তাদের গল্প শুনে বলল, তোমার বাবার নাম কি বললে? সৈয়দ কামরুল ইসলাম। বৃদ্ধা কিছুক্ষণ ভেবে বলল, এই নামের একজনকে আমি চিনতাম। উনি বছর 5 আগে এখানেই থাকতেন, কিন্তু এখন কোথায় আছেন জানি না। শুনেছি পাশের বৃদ্ধাশ্রমে থাকতে গেছেন। নীলার বুক ধক করে উঠল। অভ্র উত্তেজিত হয়ে বলল, বৃদ্ধাশ্রমটা কোথায়? বৃদ্ধ ঠিকানা বলল। নীলা আর অভ্র দ্রুত সেখানে ছুটে গেল। বৃদ্ধাশ্রমে রিসেপশনে গিয়ে খোঁজ করতে একজন কর্মী বলল, হ্যাঁ, কামাল সাহেব এখানে ছিলেন, কিন্তু নীলার শ্বাস আটকে গেল। নীলা তখন কোনো কথা বলতে পারছে না। নীলার কিন্তু কি? তিনি কয়েক মাস আগে মারা গেছেন। চোখের সামনে অন্ধকার নেমে এলো। এতদিন যাকে খুঁজে ফেল সে তো আর নেই। তবে তিনি মারা যাওয়ার আগে প্রায় মেয়ের কথা বলতেন। যদি একদিন মেয়েটাকে
খুঁজে পেতাম। নীলার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এতদিন ধরে খুঁজে বেড়ানো মানুষটা আর নেই, কিন্তু তাও যেন একটা শান্তি পেল। বাবা তাকে মনে রেখেছিল, নীলা তার বাবাকে দেখেনি। তারপরও বাবার জন্য নীলার এক অসম্ভব টান ছিল। অভ্র তখন আস্তে করে নীলার হাত ধরলো। নীলা চোখ মুছে বলল, আমি দেরি করে ফেলেছি তাই না? হয়তো, কিন্তু তোমার বাবাও তো শেষ পর্যন্ত তোমাকে ভুলে যায়নি। এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারো। তুমি জানো আমি কখনো তোমার বাবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তুমি একদিন নিজের মতো করে তোমার বাবাকে খুঁজে পাবে। নীলা দীর্ঘশ্বাস ফেল। বাবার খোঁজ শেষ পর্যন্ত পেল, কিন্তু তাকে আর ছুঁতে পারল না। তবু মনে হলো একটা অধ্যায় শেষ হলো, আরেকটা শুরু হবে বাবার রেখে যাওয়া ভালোবাসা নিয়েই। বাবার মৃত্যুর খবর শুনে নীলা একরকম স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মাঝে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছিল, যা থেকে বের হতে সে একেবারে অক্ষম ছিল। প্রতিদিনের জীবনে আগের মতো হাসি খুশি নীলা ছিল না। সব কিছু যেন তলিয়ে যাচ্ছিল, তার আত্মবিশ্বাস, হাসি, সব কিছু। মনে হচ্ছিল বাবার সঙ্গে সম্পর্ক আর কোনোদিন হতে পারবে না, বরং এটা তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভ্র তার সঙ্গী, বন্ধু, ভালোবাসা সব কিছুই ছিল, কিন্তু নীলার মন আজও অন্ধকারে ঢাকা। রাতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতো দেওয়ালে, চোখে কোনো আশার আলো ছিল না। কখনো বা শুয়ে পড়তো, কিন্তু ঘুম আসতো না। নীলার নিঃসঙ্গতা অভ্রকে ভীষণভাবে আঘাত করছিল। সে জানতো নীলা যতটা না বাবাকে হারানোর জন্য কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে তার জীবনে সেই এক সময়ের অমীমাংসিত প্রশ্নগুলোর জন্য, যার উত্তর কখনো পায়নি। অভ্র সিদ্ধান্ত নিল সে নীলাকে একা থাকতে দিবে না, তাকে সহায়তা করবে, তার পাশে থাকবে, যতদিন না নীলা তার মনকে আবার ভালোভাবে গুছিয়ে নিতে পারে। একদিন অভ্র নীলাকে বলল, তুমি জানো আমি কখনো তোমার বাবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তুমি একদিন নিজের মতো করে তোমার বাবাকে খুঁজে পাবে। নীলা অবাক হয়ে তাকালো অভ্রের দিকে। অভ্র নীলার কাঁধে হাত রাখলো। কিন্তু এখন তুমি একা নও, আমি তোমার পাশে আছি। তুমি যদি চাও আমরা একসাথে কিছু সময় কাটাতে পারি, যা তোমার মনকে একটু শান্তি দিবে। নীলা কিছুটা অবাক হয়ে অভ্রের দিকে তাকালো, তারপর বলল। অভ্র কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কিছুটা সময় আমি নিজের মতো থাকতে চাই। ঠিক আছে, তুমি নিজের মতো করেই থাকো, তবে মনে রেখো যে কোনো সময় আমি তোমার পাশে থাকতে প্রস্তুত। অভ্র বুঝতে পারল নীলা এখনো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু একদিন সময় আসবে যখন সে পুরনো ক্ষতগুলো মুছে নতুন করে শুরু করতে পারবে। সে জানতো নীলা ধীরে ধীরে তার মানসিক শক্তি ফিরে পাবে, শুধু তাকে সময় দিতে হবে। দিনগুলো চলতে থাকে। অভ্র কখনো কখনো নীলাকে তার প্রিয় জায়গাগুলোতে নিয়ে যেত, তার সঙ্গে শপিং করতে যেত, কিংবা কখনো হেঁটে বেড়াতো। যদিও নীলা কিছুটা বিরক্ত থাকতো, তবুও আস্তে আস্তে তার মন খোলার চেষ্টা করছিল। অভ্র কখনো তার সঙ্গে গভীর আলোচনা করত, কখনো আবার তাকে হাসাতে পারত। অভ্র জানতো এসবের মাঝে ধীরে ধীরে নীলা তার নিজের জায়গা ফিরে পাবে। অভ্র জানতো সময় আর ভালোবাসা ছাড়া অন্য কিছুই নীলাকে ফিরিয়ে আনতে পারবে না। এভাবেই একদিন নীলা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। সে একদিন অভ্রকে বলল, ধন্যবাদ অভ্র, তুমি সর্বদা আমার পাশে ছিলে। অভ্র তখন একটু মুচকি হেসে বলল, এটা আমার কাজ নীলা, আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না তুমি আবার সেই হাসি ফিরে পাবে। এবং সেই হাসি একদিন আবার ফিরে এলো। নীলা জানতো তার জীবনের গল্পটা একদিন ঠিকঠাক হয়ে যাবে, তবে সেটা একসাথে অভ্রের সঙ্গে। নীলা ভাবেনি এত দ্রুত তার জীবনে আরেকটা ঝড় আসবে। বাবার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা এখনও পূরণ হয়নি, তার মাঝে আরও একটা বড় ধাক্কা এসে পড়ল। সেদিন বিকালে নীলা এক কাপ চা হাতে নিয়ে জানালার পাশে বসেছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত একটা নাম্বার। সে ধরল। ওপাশ থেকে এক নারী কণ্ঠ বলল, আপনি কি নীলা আহমেদ? কিছুটা অবাক হয়ে বলল, জি বলছি। আমি ঢাকা মেডিকেল হসপিটাল থেকে বলছি। খুব দুঃখজনক খবর, আপনার মা কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আপনি কি হাসপাতালে আসতে পারবেন? নীলা মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল। হাত থেকে চায়ের কাপ মাটিতে পড়ে গেল। ফোনটা হাতে নিয়ে ফ্লোরে বসে পড়ল। কিছু বলার শক্তিও পাচ্ছিল না। চারপাশে সব কিছু কেমন যেন ঘোলাটে লাগছিল। অভ্র তখন পাশের রুমে ছিল। কাপ পড়ার শব্দ শুনে দৌড়ে এলো। নীলা, কি হয়েছে? নীলা কাঁপতে কাঁপতে কেবল বলল, মা নেই অভ্র।
নীলা তখন চিৎকার করে কান্না করছিল। অভ্র এক মুহূর্ত দেরি না করে নীলাকে জড়িয়ে ধরল। সে জানতো নীলার পৃথিবী যেন আবার ভেঙে পড়ল। অভ্র কোনো রকমে নীলার কান্না বন্ধ করে তাকে নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের বেডে নিতর হয়ে পড়েছিল নীলার মায়ের দেহ। তার শান্ত মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন ঘুমিয়ে আছেন। নীলা ধীরে ধীরে এগিয়ে গিয়ে মায়ের হাত ধরল। সেই উষ্ণতা নেই। কতদিন ধরে সে মায়ের সঙ্গে মন খুলে কথা বলেনি। বাবার মৃত্যুর পর থেকে সম্পর্কটা আরও দূরত্বে চলে গিয়েছিল। এখন মনে হচ্ছে যদি আরও কিছুদিন সময় পেত তাহলে হয়তো সব ঠিক করে নিতে পারত। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। নীলার চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছিল। অভ্র ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রাখলো, কিন্তু কিছু বলল না, কারণ সে জানতো এই মুহূর্তে কোনো কথাই সান্ত্বনা দিতে পারবে না। একটু পরে একজন ডাক্তার আসলো। তিনি অভ্রকে বলল, আপনি কি মৃত মহিলার মেয়ের জামাই? জি। আপনি একটু আমার সাথে আসুন। অভ্র ডাক্তারের সাথে তার চেম্বারে যায়। তখন ডাক্তার বলে, ভদ্রমহিলার মৃত্যুর কিছুক্ষণ আগে যখন বুঝতে পেরেছিল যে ওনার হাতে আর সময় নেই, তখন তিনি আমাকে বলে উনি কিছু কথা বলবে, সেগুলোর জন্য আমি রেকর্ড করি, তারপর যেন ভয়েস রেকর্ডটা ওনার মেয়ের জামাইকে দেই। এটা বলে ডাক্তার তার মোবাইলে একটা ভয়েস রেকর্ড চালু করে। সেই রেকর্ডে শোনা যাচ্ছিল, অভ্র, আমি ছাড়া আমার মেয়েটার কেউ নেই। ছোটবেলা থেকেই বাবার শূন্যতায় বড় হয়েছে মেয়েটা। বাবাকে একবারও দেখতেও পেল না, কিন্তু সরাসরি বাবার মৃত্যুর খবর পেয়ে গেল। আর আজ হয়তো আমিও চলে যাব। আমার মেয়েটা একা হয়ে যাবে। বাবা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, তাকে কখনো কষ্ট পেতে দিও না, এটাই আমার অনুরোধ। কথাগুলো শুনে অভ্র নিজেকে ধরে রাখতে পারল না। সেও তখন কেঁদে দেয়। তখন ডাক্তার অভ্রকে সান্ত্বনা দেয়। দেখুন, এখন আপনার উচিত আপনার স্ত্রীকে সান্ত্বনা দাও, তার পাশে থাকা। আর আপনি যদি ভেঙে পড়েন তাহলে ওনার কি হবে, তাই নিজেকে শক্ত করুন। ডাক্তারের কথাগুলো শুনে অভ্র নিজেকে শান্ত করে। শেষ কৃত্যের পর নীলা চুপচাপ বসেছিল, কারোর সঙ্গে কথা বলছিল না, শুধু জানালার বাইরে তাকিয়েছিল। অভ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, নীলা, তুমি যদি কাঁদতে চাও কেঁদে ফেলো, নিজেকে আটকে রেখো না। নীলা একটু সাড়া দিল না। অভ্র এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি তুমি ভেতরে ভেঙে পড়েছ, কিন্তু তুমি একা নও, আমি আছি, তোমার পাশে আছি। নীলা আস্তে আস্তে মাথা নিচু করলো, তারপর ফুপি কেঁদে উঠল। অভ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন এই পৃথিবীতে সে একা নয়। দিন কেটে যাচ্ছিল, কিন্তু নীলার ভেতরে শূন্যতা থেকেই যাচ্ছিল। একদিন অভ্র তাকে বলল, নীলা, আমরা যদি কোথাও একটু ঘুরতে যাই, তোমার মন ভালো লাগবে? নীলা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না অভ্র, কোথাও যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে আমরা একসাথে বাসায় কিছু ভালো সিনেমা দেখি, তোমার পছন্দের খাবার খাই। নীলা প্রথমে কিছু বলল না, তারপর আস্তে করে বলল, তুমি খুব বোঝো আমাকে, তাই না? অভ্র মুচকি হেসে বলল, বোঝার চেষ্টা করি, কারণ তোমাকে ভালোবাসি। নীলা একটু হাসলো। অনেকদিন পর অভ্র বুঝতে পারলো হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, হয়তো শোক কখনো মুছে যাবে না, কিন্তু সে নীলার পাশে থাকবে যতক্ষণ না সে আবার শক্ত হয়ে ওঠে। নীলার জীবনে এক কঠিন অধ্যায় চলছে। মাকে হারানোর শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আগে বাসায় ফিরে মাকে ফোন দিয়ে কুশল জানতে চাইতো, এখন সে অভ্যাসটা বদলাতে হচ্ছে। রাতের বেলা ঘুম ভেঙে যায়, মনে হয় মা হয়তো পাশের রুমে বসে আছেন, কিন্তু পরক্ষণেই উপলব্ধি হয় মা আর নেই। অভ্র খুব সাবধানে নীলাকে সামলাচ্ছে। সে জানে এই সময়টায় কোনো চাপ দেওয়া যাবে না, শুধু পাশে থাকতে হবে। একদিন সন্ধ্যায় অভ্র বারান্দায় দাঁড়িয়েছিল। নীলা এসে পাশে দাঁড়ালো। অভ্র, নীলা বলো। আমার খুব একা লাগে। মা তো ছিলেন, কমপক্ষে কথা বলতে পারতাম, এখন কেউ নেই। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলো, তারপর নীলার হাতটা ধরে বলল, তুমি একা নও, আমি তো আছি। জানি, কিন্তু কিছু শূন্যতা কোনো কিছু দিয়েই ভরাট করা যায় না। অভ্র নীলার হাতটা আরো শক্ত করে ধরল। আমি জানি, কিন্তু আমরা এই শূন্যতাকে একটু একটু করে কমিয়ে আনতে পারি, নতুন স্মৃতি তৈরি করতে পারি। হয়তো একদিন দেখবে ব্যথাটা কমে গেছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর আস্তে করে বলল, তুমি কিভাবে সবসময় এত বুঝতে পারো? কারণ আমি চাই তুমি সুখী থাকো। পরবর্তী কয়েকদিন অভ্র লক্ষ্য করল নীলা আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে।
তবে আগের মতো পুরোপুরি ফিরে আসতে পারছে না, তাই সে একটা প্ল্যান করলো। সন্ধ্যার সময় নীলাকে নিয়ে অভ্র তার প্রিয় কফি শপে গেল। কফি হাতে নিয়ে অভ্র বলল, নীলা, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? তুমি কি কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও? মানে একটু অন্য পরিবেশে থাকলে তোমার মন ভালো লাগবে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি কি সত্যিই মনে করো এতে কিছু পরিবর্তন আসবে? একদম আসবে না এটা আমি বলছি না, কিন্তু কিছুটা হালকা লাগবে। আর তুমি তো জানো আমি শুধু চাই তুমি একটু ভালো থাকো। নীলা অভ্রের চোখের দিকে তাকালো, বুঝতে পারলো অভ্র সত্যিই চাই সে ভালো থাকুক। ঠিক আছে, যাওয়া যাক। কোথায় যাব? একটু হাসলো অভ্র, খুশি হয়ে বলল, তাহলে এইবার সমুদ্র থেকে ঘুরে আসা যাক। আমরা তাহলে কক্সবাজার যাব। নীলা মৃদু হাসলো। অনেকদিন পর সে কোথাও যাওয়ার কথা ভেবে একটু উচ্ছ্বাস অনুভব করলো। হয়তো সত্যি নতুন কোনো স্মৃতি তৈরি হলে পুরনো কষ্ট কিছুটা হলেও কমবে। অনেকদিন ধরে নীলার জীবন কেমন দুঃখ আর শূন্যতায় ভরা, সে যেন নিজের ভেতরেই গুটিয়ে যাচ্ছে। অভ্র চায় নীলা আবার আগের মতো হাসুক, জীবনটাকে নতুন করে দেখুক। ঢাকা থেকে সকাল 8:30 কক্সবাজারের ফ্লাইট ধরে তারা সকালে পৌঁছালো। প্লেনের জানালা দিয়ে সাগরে নীল জল দেখি নীলার মন একটু প্রশান্ত হলো। অভ্র বুঝতে পারলো তার এই পরিকল্পনা সফল হতে চলেছে। নীলা হাসি মুখে বলল, এত সুন্দর লাগছে। উপরের থেকে নিচে তাকালে মনে হচ্ছে যেন নীল রঙের বিশাল একটা ক্যানভাস। অভ্র তখন একটু মুচকি হেসে বলল, তাহলে নিচে নামার পর আরও বেশি ভালো লাগবে। তৈরি থেকো। রিসোর্টে চেক ইন করার পর তারা বিশ্রাম নিল। বিকালের দিকে নীলা আর অভ্র সমুদ্রের ধারে হাঁটতে বের হলো। ঢেউয়ের গর্জন, বাতাসে নরম স্পর্শ আর সূর্যের শেষ আলোয় সাগরের বালিয়াড়ি যেন সোনালি হয়ে উঠেছে। নীলা খালি পায়ে হাঁটতে হাঁটতে বলল, অব্র, জানো এই জায়গাটা আমাকে অনেক শান্তি দিচ্ছে। মনে হচ্ছে সব কষ্ট ভুলে যেতে পারবো। অভ্র তখন নীলার হাত ধরল। তাই তো এনেছি তোমাকে এখানে। শুধু কষ্টগুলো ঝেড়ে ফেলবে না, বরং নতুন করে বাঁচতে শিখবে। হঠাৎ একটা বড় ঢেউ এসে তাদের পায়ের কাছাকাছি চলে এলো। নীলা একটু ভয় পেয়ে অভ্রের হাত চেপে ধরল। অভ্র হেসে বলল, এই তো, ভয় পাওয়ার কিছু নেই। সমুদ্র যেমন গর্জায় তেমন শান্ত হয়, জীবনও তো তাই, তাই না? নীলা গভীরভাবে অভ্রের চোখের দিকে তাকালো। তুমি সব কিছুর সঙ্গে জীবনকে মিলিয়ে ফেলতে পারো, এত সহজ করে ভাবো কিভাবে? অভ্র কাজ জাকালো, তারপর বলল, কারণ আমি জানি জীবন জটিল হলেও আমরা যদি ঠিকঠাকভাবে দেখি তবে সহজ পথও খুঁজে পাওয়া যায়। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল তার মনে। পরের দিন সকালে তারা আবার সৈকতে গেল। এবার নীলা আগের দিনের চেয়ে অনেক বেশি উচ্ছ্বাসিত। অভ্র তাকে চ্যালেঞ্জ দিল, তুমি যদি আমাকে ধরে ফেলতে পারো তাহলে আজ যা খেতে চাইবে তাই খাওয়াবো। তুমি তো খুব তাড়াতাড়ি দৌড়াতে পারো, আমাকে হারাতে চাইছো? অভ্র তখন মজা করেই বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আস্তে দৌড়াবো, আর তুমিও চেষ্টা করো। নীলা দৌড়ানো শুরু করলো। অভ্র একটু ধীরে ধীরে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ একটা ঢেউ এসে তাদের দুজনকে ভিজিয়ে দিল। নীলা হেসে ফেলে। এই ঢেউটা বোধহয় নীলাকে সাহায্য করলো কিছুটা হালকা হতে। এখন বলো কি খেতে চাও? নীলা একটু কিছুক্ষণ ভেবে বলল, ঝিনুকের ভেতরে রাখা কক্সবাজারের ঐতিহ্যবাহী মাছ ভুনা খেতে চাই। তাহলে চলো, তোমার জন্য স্পেশাল মাছ ভুনার ব্যবস্থা করা যাক। রাতের দিকে তারা সৈকতে গিয়ে বালিতে বসে রইল। চাঁদের আলো সাগরের জলে প্রতিফলিত হচ্ছে। নীলা একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। নীলা ধীরে ধীরে বলল, তুমি জানো অব্র, এতদিন পর মনে হচ্ছে আমি সত্যিই ভালো আছি। এতদিন যা হারিয়েছি সেটা হয়তো ফিরে পাবো না, কিন্তু আমি বেঁচে আছি এবং সেটা সুন্দরভাবে কাটাতে চাই। অভ্র তখন নীলার কাঁধে হাত রাখলো। আমি তো তোমার পাশে আছি, আর যতদিন তুমি চাও ততদিন এইভাবে থাকবো। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এবার সে ভারী কষ্টে ছিল না, বরং এক ধরনের মুক্তির অনুভূতি ছিল তাতে। সমুদ্রের ঢেউ গর্জন করতে থাকলো, কিন্তু এবার সেই গর্জন কেমন যেন সঙ্গীতের মতো লাগছিল তাদের কানে। কক্সবাজার থেকে আসার পর নীলা একটু অসুস্থ বোধ করে এটা অভ্রকে জানালে অভ্র তৎক্ষণাৎ নীলাকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। তারপর ডাক্তার যা বলে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। ডাক্তার নীলাকে বলে, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন।
নীলা যখন জানতে পারলো সে মা হতে চলেছে তখন এক অদ্ভুত অনুভূতি হলো তার। আনন্দ, ভয়, উত্তেজনা সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি। অভ্র তো দারুণ খুশি, সে যেন পৃথিবীর সবচেয়ে আনন্দিত মানুষ। অন্যদিকে অভ্রত এটা পাবলিক প্লেস হওয়ার কারণে সে খুশিতে নাচতে পারছে না। তাদের বিয়ে প্রায় 1 বছর হবে, এমন সময় তারা এই সুখবর পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। নীলা একদিন অভ্রের দিকে তাকিয়ে বলল, অব্র, আমি ভয় পাচ্ছি। আমি কি পারবো একজন ভালো মা হতে? অভ্র একটু হেসে তার হাত ধরে বলল, তুমি তো দুনিয়ার সবচেয়ে যত্নশীল মানুষ, তুমি দারুণ মা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বাবা হওয়ার জন্য কি তুমি প্রস্তুত? অভ্র চোখ টিপে তারপর বলল, আমি তো তোমার সেবা করতে করতেই ব্যস্ত আছি। আগে মা হওয়ার অভিজ্ঞতা নাও, তারপর বাবার পালা। আমার সেবা করতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু যখনই মনে পড়ে আমাদের একজন নতুন সদস্য আসতে চলেছে তখনই সব কষ্ট ভুলে যাই। নীলার গর্ভকালীন সময়টা যেন অভ্রের জন্য একটা নতুন মিশন হয়ে গেল। সে যেন ঠিক করে রেখেছে নীলাকে এক মুহূর্তের জন্য অস্বস্তি পেতে দেবে না, কারণ নীলার মা অভ্রকে বলে গেছে তার মেয়েটা যেন কখনো কষ্ট না পায়। অভ্র সবসময় কথাটা মনে রাখে। রাতে যদি নীলার একটু পেট ব্যথা হয়, অভ্রের সঙ্গে সঙ্গে উঠে গিয়ে পানি নিয়ে আসে, নরম বালিশ ঠিক করে দেয়। নীলা একটু বেশি কিছু খেতে চাইলে অভ্র নিজে রান্নাঘরে গিয়ে রান্না করে। একদিন রাতে নীলা পায়ের ব্যথা হচ্ছিল, অভ্র তার পা টিপে দিতে দিতে বলল, এই ছোট্ট মানুষটা তোমার ভেতরে এত দুষ্টমি করছে যে তোমার এত কষ্ট হচ্ছে। আল্লাহ জানে এ যখন বাহিরে বের হবে তখন কি করবে। নীলা তখন হেসে বলল, আমার কষ্ট হলেও আমি জানি সে ভালো আছে, সেটাই আমার স্বস্তি। তোমার জন্য তো আমি চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। নীলা তার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি যদি পাশে থাকো তাহলে আমার কোনো কষ্টই থাকবে না। আমি সর্বদা তোমার পাশে আছি। আচ্ছা, তুমি তো বলেছিলে আমাদের মেয়ে আমার মতো রাগী হবে আর তোমাকে আমার থেকে সাপোর্ট দিবে, যদিও রাগী না হয়। ওর স্বাধীনতায় আমি কোনো প্রকার বাধা দিব না। অব্র, আমার না ভয় লাগে আমাদের সন্তান হওয়ার পরে তুমি যদি বাবুকে নিয়ে পড়ে থাকো, আমাকে যদি আগের মতো ভালো না বাসো। আরে পাগলি, ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে তোমার জন্য ভালোবাসা কোনোদিনই কমবে না। তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। অপর সবসময় ওর যত্ন নিত, ওর পাশে থাকার চেষ্টা করত, কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটল যা তাদের দুজনের জন্যই দুঃস্বপ্নের মতো হয়ে গেল। সেদিন সন্ধ্যায় অভ্র কাজের জন্য বাইরে গিয়েছিল। নীলা একা বাসায় ছিল, টিভিতে হালকা গান শুনছিল আর মেয়ের জন্য ছোট ছোট জামা কাপড় বানিয়ে রাখছিল। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, পুরো বাসা ঘুটঘুটে অন্ধকার। নীলা মোমবাতি জ্বালানোর জন্য উঠে দাঁড়ালো, ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখলো, কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নীলার বুক ধরফর করতে লাগলো। এমনিতে অভ্র থাকলে এসব নিয়ে সে ভয় পেত না, কিন্তু আজ একা। বাড়ি থেকে দরজার লক নেড়েচেড়ে কেউ যেন খোলার চেষ্টা করতেছে। নীলা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, গলাটা কাঁপছিল। কে? কোনো উত্তর এলো না, শুধু দরজায় ধীরে ধীরে চাপ দেওয়ার শব্দ। নীলা জানতো ও দরজা খুলতে পারবে না, কিন্তু ফোনটাও ছিল সোফার উপরে। দরজা থেকে একটু দূরে ও সাহস করে আস্তে আস্তে পেছনের দিকে সরল। ঠিক তখনই বাইরে থেকে কেউ দরজায় জোরে ধাক্কা দিল। নীলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। এই সময় অভ্র দরজার বাইরে এসে হাজির হলো, ওর হাতে একটা লাঠি, মুখে স্পষ্ট রাগ আর ভয় মিশ্রিত। কে আছিস ওখানে, বেরিয়ে আয়। অন্ধকারের মধ্যে একজন লোক দৌড়ে পালিয়ে গেল। অভ্র দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু ছায়ামূর্তি ততক্ষণে গলির দিকে উধাও হয়ে গেছে। অভ্র দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? নীলা তখনও কাঁপছিল। অব্র, যদি তুমি না থাকতে আমি কি করতাম? সেই রাতের পর অভ্র বাড়ির নিরাপত্তা দ্বিগুণ করে দিল। দরজায় নতুন লক লাগালো, সিসি ক্যামেরা বসালো আর নীলার হাতের কাছে সবসময় ফোন রাখার ব্যবস্থা করলো। এই ঘটনার পর নীলা বুঝলো ও একা নয়, ওর পাশে সবসময় অভ্র আছে। আর অভ্র প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক ওদের ছোট্ট পরিবারকে রক্ষা করবে, কোনো ভয়ই ওদের ভালোবাসাকে হারাতে পারবে না। অবশেষে সেই দিন এলো। নীলার প্রসব ব্যথা উঠল আর অভ্র যেন মাথা কাজ করছিল না। সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল নীলাকে। নীলার প্রসবের সময় যত এগিয়ে আসছিল, অভ্রের উত্তেজনার পাশাপাশি উদ্বেগও বাড়ছিল।
ওরা আগেই হাসপাতালে সব ঠিক করে রেখেছিল। ডাক্তার বলেছিল সব স্বাভাবিকভাবেই হবে, কিন্তু বাস্তবতা সবসময় প্রত্যাশার মতো হয় না। রাত 2টো বাজে। নীলা তখনও ব্যথায় কাতরাচ্ছে। অভ্র ওর হাত শক্ত করে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে টানটান উত্তেজনা। হঠাৎই নার্স এসে জানালো, কিছু জটিলতা দেখা দিয়েছে। নীলার রক্তচাপ বেড়ে গেছে এবং জরুরি ভিত্তিতে সিজার করতে হবে। অভ্রের মাথার ভেতর এক মুহূর্তে হাজারটা চিন্তা খেলে গেল। নীলা কি ঠিক থাকবে? বাচ্চা ডাক্তাররা কি সময় মতো ব্যবস্থা নিতে পারবে? ও হাত কসলাচ্ছিল আর প্রার্থনা করছিল যেন সব ঠিক হয়ে যায়। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল নীলাকে। অভ্রের মনে হচ্ছিল সময় থেমে গেছে। বাইরে বসে থাকা প্রতিটা মিনিট ওর কাছে এক একটা যুগের মতো লাগছিল। ওর মা, নীলার এক বান্ধবী আর কিছু আত্মীয় পাশে থাকলেও অভ্রের নিজেকে নিঃসঙ্গ লাগছিল। একমাত্র যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে সেই এখন ওর সামনে নেই। ওর যেন ওর কোনো কিছু করারও নেই। 1 ঘন্টা পর অপারেশন থিয়েটারে দরজা খুলল। অভ্র দৌড়ে গেল, চোখে ভয় আর উদ্বেগ। একজন নার্স মুচকি হেসে বলল, হতে পারে। অভিনন্দন, বাবা হয়েছেন, ফুটফুটে একটা মেয়ে হয়েছে। অভ্রের কাঁধে ভার যেন হঠাৎ করেই হালকা হয়ে গেল। হঠাৎ চোখে পানি চলে এলো, আনন্দে, বিস্ময়ের আর কৃতজ্ঞতায়। কিন্তু সাথে সাথেই প্রশ্ন করলো, নীলা কেমন আছে? চিন্তার কিছু নেই, নীলাও ভালো আছে। তবে ও খুব দুর্বল। কিছুক্ষণ পর তোমার সঙ্গে দেখা করতে দেওয়া হবে। অভ্র ভেতরে গিয়ে দেখলো নীলা ক্লান্ত, তবু চোখে এক অদ্ভুত প্রশান্তি। ওর কোলে ছোট্ট নরম তুলোর মতো শিশু। অভ্র কাছে গিয়ে আস্তে করে বলল, নীলা দেখো, আমাদের পরীর মতো মেয়ে এসেছে। নীলা হাসলো, চোখে জল নিয়ে বলল, আজ বাবা মা থাকলে কতই না খুশি হতো। মন খারাপ করো না, তারা তো উপর থেকে দেখছে, তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। আমাদের নতুন জীবনের সূচনা হলো। হ্যাঁ, আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র। সেই মুহূর্তটা যেন ছিল একেবারে নিখুঁত ভালোবাসায় মোড়ানো, নতুন জীবনের আনন্দপূর্ণ। প্রথম কয়েক মাস খুবই কষ্টের ছিল নীলার জন্য। রাতের পর রাত শিশুর কান্নায় ঘুম হয়নি, কিন্তু অভ্র ছিল তার পাশে সবসময়। এক রাতে যখন শিশুটি কান্না করছিল, অভ্র নীলাকে জোর দিয়ে বলল, তুমি বিশ্রাম নাও, আমি তাকে শান্ত করছি। অভ্র শিশুটিকে কোলে তুলে নিল আর তার ছোট্ট মুখটায় চুমু খেয়ে বলল, শান্ত হয়ে যাও ছোট্ট মেয়ে, তোমার মায়ের তো একটু বিশ্রাম প্রয়োজন। নীলা শান্ত মনে দেখে অভ্র কিভাবে নিজের মেয়ের যত্ন নেয়। তার মন এক নতুন অনুভূতিতে ভরে উঠল। সে বুঝতে পারল তারা একে অপরের সহায়, একে অপরের শক্তি। শিশুটির সাথে কিছুদিন পর তারা যখন প্রথম পার্কে গেল, ছোট্ট মেয়ে তখন হাঁটতে শিখেছে। তার খুশির শেষ ছিল না। নীলা ও অভ্র হাত ধরাধরি করে হাঁটছিল আর তাদের মেয়েটি তারা করছিল। অভ্র হাসি মুখে বলল, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমারও এমনই মনে হতো? নীলা শিশুটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে তখন আমি জানতাম না যে এটা কত আনন্দের হবে। এখন বুঝতে পারছি। সেখানে একটি লেকের ধারে বসে তারা সবাই একে অপরের ভালোবাসার ছোঁয়ায় আগলে রাখছিল। ছোট্ট মেয়েটি খেলছিল আর অভ্র ও নীলা একে অপরের দিকে তাকিয়ে জানত তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় এখানেই একসাথে। নীলা অভ্রের দিকে তাকিয়ে বলল, আমাদের এই ছোট্ট পরিবারটি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু। অভ্র তখন মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ, পৃথিবী সবসময় আমাদের কাছে সুন্দরী ছিল, শুধু আমাদের একে অপরের কাছে থাকার প্রয়োজন ছিল। সময় চলে যায় এবং তাদের ছোট্ট পরিবার বড় হতে থাকে। মেয়েটি স্কুলে যেতে শুরু করে আর অভ্র ও নীলা নিজেদের ছোট করে সুখী হয়ে থাকে। পরিবারে ভালোবাসা, সুরক্ষা ও সুখের অনুভূতি সবসময় বিরাজমান। একদিন রাতের বেলা যখন তারা তিনজন একসাথে টিভি দেখছিল, অভ্র চুপচাপ বলল, আজকের দিনটা খুবই বিশেষ আমাদের জীবনে, এমন অনেক দিন আসুক। এভাবে নীলা, অভ্র এবং তাদের ছোট্ট মেয়ে একটি সুখী এবং পূর্ণ পরিবারের পথযাত্রা শুরু করলো, যেখানে ভালোবাসা, শান্তি এবং আনন্দের কোনো অভাব ছিল না। সময় কত দ্রুত কেটে যায়। তাদের ছোট্ট মেয়েটা এখন 5 বছরে পা দিয়েছে। নাম রেখেছে আরু। ভালোবেসে সবাই তাকে আরুমণি বলে ডাকে। সে এখন দৌড়ঝাঁপ করে, বাবার পিঠে চড়ে ঘোড়া খেলতে ভালোবাসে আর মায়ের সাথে রান্নাঘরে ছোট ছোট হাত দিয়ে ময়দা মাখতে বসে। সেদিন সকালবেলা অভ্র আর আরু বেলকনিতে বসে গল্প করছিল। নীলা তখন কিচেন থেকে চায়ের কাপ হাতে বেরিয়ে এলো। বাবা,
তুমি যখন ছোট ছিলে তখনও কি তোমার চুল এত ছোট ছিল? আরও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। অভ্র হেসে বলল। তখনও ছিল, কিন্তু তোমার মতো সুন্দর ছিল না। আরও ঠোঁট ফুলিয়ে বলল। আমার চুল সুন্দর, কিন্তু মা বলে আমি যদি ঠিকমতো না আঁচড়াই তাহলে জট পড়ে যাবে। ঠিকই তো বলেছে তোমার মা। আচ্ছা বাবা, তুমি এত ভালো, আম্মু এত পচা কেন? আমার যেগুলো ভালো লাগে না আম্মু সেইগুলোই করে। তোমার অপছন্দের কি কাজ করে তোমার মা? আমার চুল আঁচড়ে দেয়, আমার শুধু পড়তে বলে, আমায় আইসক্রিম খেতে দেয় না। আরুর মুখে এই কথা শুনে নীলা চোখ বড় বড় করে আরুর দিকে তাকায়, আর অভ্র হাসে। বাবা দেখো মা কিভাবে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু মা তুমি এখন আমার কিচ্ছু করতে পারবে না, আমি এখন বাবার কাছে আছি। বাবার কাছে গিয়ে দেখছি সাহস বেড়ে গিয়েছে। বাপ বেটি দুইটারে যখন একসাথে পিটাবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, এর মানে তুমি বাবাকেও মারো? তোমার বাবাকে জিজ্ঞেস করে নাও। আরে আম্মু, তোমার এত কিছু জেনে লাভ কি? আচ্ছা এখন গিয়ে খাবার খেয়ে নাও, বিকেলবেলা আমরা আইসক্রিম খেতে যাব। আরও খুশিতে লাফিয়ে উঠল। ইয়ে, আইসক্রিম! বিকেলে তিনজন মিলে পার্কে গেল। আরও তখন দৌড়ে খেলছিল, আর হঠাৎ পিছন থেকে চিৎকার করে বলল, বাবা আমাকে ধরতে পারো? অভ্র হাসতে হাসতে বলল, আরে বাবা, তোমাকে ধরা তো অনেক কঠিন, তুমি যে সুপার গার্ল। আরও জোরে দৌড়াতে লাগলো, কিন্তু অভ্র এক লাফে গিয়ে তাকে কোলে তুলে নিল। নীলা দূর থেকে এই দৃশ্য দেখে মিটিমিটি হাসছিল। পার্কের এক কোণে বসে অভ্র আর নীলা আরুকে মাঝখানে নিয়ে বসে রোদ পোহাচ্ছিল। আমাদের জীবনটা যেন এখন সম্পূর্ণ হয়ে গেছে। এই ছোট্ট হাসিটাই আমাদের সব সুখ। অভ্র মৃদু হাসি দিয়ে বলল। হ্যাঁ, আর আমাদের মেয়েটা আমাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আরু অবাক হয়ে বলল, বাবা মা তোমরা কান্না করছো কেন? নীলার অভ্র দুজনেই হেসে ফেলল। এগুলো খুশির অশ্রু মা। রাতে আরুকে ঘুম পাড়ানোর সময় সে বায়না ধরল, বাবা আজকে তুমি গল্প বলবে? অভ্র আর নীলা একসাথে হাসলো। অভ্র গল্প শুরু করলো। এক যে ছিল ছোট্ট এক রাজকন্যা, যে তার বাবা মায়ের রাজ্যকে ভালোবাসতো। আরু ধীরে ধীরে চোখ বন্ধ করলো। নীলা মাথায় হাত বুলিয়ে দিল। অভ্র মৃদু কণ্ঠে বলল, এই ছোট্ট সুখী আমাদের জীবন, তাই না? নীলা ফিস ফিস করে বলল, হ্যাঁ, আমাদের ছোট্ট রাজকন্যার জন্য এই জীবনটাই সবচেয়ে সুন্দর উপহার। এভাবেই কেটে যাচ্ছিল তাদের সুখী পরিবার। আরুমনির ছোট্ট দুষ্টামি ভরা দিনগুলো, ভালোবাসা, হাসি আর খুনসুটিতে ভরা তাদের জীবন যেন এক রঙিন গল্প হয়ে উঠেছে। প্রকৃতি সুখ কি বড় কিছু অর্জনই থাকে, নাকি ছোট ছোট মুহূর্তগুলোতে যেখানে ভালোবাসা, হাসি আর একসাথে থাকার আনন্দ মিশে থাকে? অভ্র ও নীলার গল্প সেটাই প্রমাণ করে। ভালোবাসা মানে একসাথে থাকা, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, আর ছোট ছোট আনন্দকে উদযাপন করা। তাদের গল্পটা ছিল হারিয়ে ফেলা, খুঁজে পাওয়া, কষ্ট, আশা এবং অবশেষে একসাথে গড়ে তোলা সুখী জীবনের। অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক কান্না, কষ্ট আর প্রতীক্ষার পর তারা পেয়েছে এক পরিপূর্ণ পরিবার, একটা ছোট্ট রাজকন্যা যে তাদের ভালোবাসার চিরন্তন স্মারক। অভ্র ও নীলা জানে জীবন সবসময় সহজ হবে না, তবুও তারা প্রতিজ্ঞা করেছে যে কোনো ঝড় আসুক না কেন তারা একে অপরের হাত কখনো ছাড়বে না। ভালোবাসা থাকলে সব সমস্যায় পেরিয়ে যাওয়া যায়, এবং তাদের গল্প সেটাই প্রমাণ করে। তাদের জীবনের এই অধ্যায় শেষ হলো, ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। সময়ের সাথে সাথে নতুন নতুন গল্প তৈরি হবে, নতুন হাসি, নতুন স্বপ্ন, নতুন স্মৃতি।